হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কনেক্সের ক্লাসে সবাইকে স্বাগতম। তো এই চ্যাপ্টারটা মূলত আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের অধ্যায় ৬। তো এই চ্যাপ্টারের ৩ টা পার্ট আছে আমরা সবাই জানি 6A, 6B এবং 6C। তো ১ম টাতে আছে পরাবৃত্ত, তারপরটাতে অধিবৃত্ত, তারপরটাতে উপবৃত্ত এবং সর্বশেষ অধিবৃত্ত। তো ১ম এ একটা বলে রাখি, আমরা যদি একটু কম্পেয়ার করি যে ইন্টার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ভিতরে, তাহলে ইন্টার ফার্স্ট ইয়ারে হায়ার ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে যেরকম ম্যাট্রিক্স মোটামুটি সহজ। সরলরেখা অনেক বড় কিন্তু সহজ। এবার বৃত্ত মোটামুটি। তারপরে যদি একটু শেষের দিকে যাই ত্রিকোণমিতি অনেক বড়, ডিফারেন্সিয়েশন মোটামুটি বড় এবং ইন্টিগ্রেশন আরো বড়। হ্যাঁ? তো সব মিলে বলতে গেলে ফার্স্ট ইয়ারের সিলেবাসের ভিতরে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আর বায়োলজি ফার্স্ট পেপার এই ২ টাই হচ্ছে একটু ভয়ানক টাইপের একটা সাবজেক্ট আরকি। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে এই ২ টা সাবজেক্ট সবচেয়ে বেশি ইজি। মানে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারও ইজি, বায়োলজি সেকেন্ড পেপারও ইজি। বায়োলজি সেকেন্ড পেপার যদিও খুব একটা ইজি না, কিন্তু যেহেতু ওই হিউম্যান বডির সাথে রিলেটেড তাই একটু সহজ মনে হয়। আর হায়ার ম্যাথ সেকেন্ড পেপারটা ইজি কেন বলতেছি? তার কারণটা হচ্ছে আপনি যদি মোটামুটি সবগুলো চ্যাপ্টারে একটু এনালাইসিস করেন, দেখবেন যে ১ম এ যে চ্যাপ্টার আছে, ধরেন যে ১ম দিকে চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার জাস্ট 3A আর 3B। এরপর হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী, শুধু একটা চ্যাপ্টারে শেষ, অর্থাৎ শুধু অধ্যায় ৪, কোনো 4.1, 4.2 এরকম কিছুই নেই। তারপরে কনিক্সের ভিতরে 6A, 6B আর 6C আছে ৩ টা আরকি। ঠিক আছে? এবার একটু শেষের দিকে যদি যান, স্থিতিবিদ্যাতে মনে হয় ৪ টা পার্ট আছে আর গতিবিদ্যাতে মনে হয় ৩ টা বা ৪ টা পার্ট আছে। ঠিক আছে? গতিবিদ্যা মানে সমতল বস্তু কণার গতি আরকি। তো সেই হিসেবে চিন্তা করতে গেলে যে সেকেন্ড পেপার কিন্তু খুবই সহজ। হ্যাঁ? এখন আসলে সেকেন্ড পেপার সহজ, কিন্তু এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে সেকেন্ড পেপারে মোটামুটি সবগুলো চ্যাপ্টার করতে গেলে আপনার ফার্স্ট পেপারে টুকটাক বেসিক লাগবেই। ঠিক আছে? এই কনিক্স চ্যাপ্টার করতে গেলে আমাদের আমরা পালাক্রমে দেখব যে আমাদের সরলরেখা যে চ্যাপ্টারটা ছিল ফার্স্ট পেপারের, সরলরেখা চ্যাপ্টারটা অনেকবার কাজে লাগবে আমাদেরকে। না কোথাও না কোথাও কাজে লাগবে। এখন কথা হচ্ছে, ভাই তাহলে কি সরলরেখা না পড়লে এই চ্যাপ্টার কি পারব না? উত্তর হচ্ছে না, এমনটা না। সরলরেখা না পারলেও এই চ্যাপ্টার পারা যাবে। একটু কষ্ট হবে আরকি। তো কষ্ট হবে ধরেন, আমি আপনাকে তো বলেই দিব যে এই চ্যাপ্টারটা এখান থেকে আমি সরলরেখা থেকে নিয়ে আসছি এবং কনসেপ্টটা টুকটাক দেখাই দিব। তো এর আগে সরলরেখা ছোট্ট এই ২ টা কনসেপ্ট আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে সঞ্চার পথের কনসেপ্ট, যেটা খুব সম্ভবত 3D তে ছিল। মানে ফার্স্ট পেপারে 3D তে। আরেকটা হচ্ছে ২ টা রেখা কখন লম্ব হয় ওই কনসেপ্টটা। ওইটা ছিল খুব সম্ভবত 3F এ। এই ২ টা চ্যাপ্টারের অল্প স্বল্প ধারণা আমাদের লাগবে। যে ধারণাগুলো আমরা আজকে একটু কভার করে ফেলবো। এই যে 3D এর ধারণাটা একটু কভার করে ফেলবো। 3F এর একটু ধারণা কভার করার চেষ্টা করব। যদি এইটাতে এই ক্লাসে যদি আমি কভার না করি, তাহলে আমি অন্য একটা ভিডিও দিব। জাস্ট 3F এর যতটুকু আমাদের কনিক্স এর জন্য লাগবে ততটুকু। ঠিক আছে? আচ্ছা। এখন এটা কি অনেক বেশি? উত্তর হচ্ছে না। ১০ মিনিট বা ১৫ মিনিট করে লাগবে একেকটার জন্য। ঠিক আছে? এখন কনিক্স বলতে আসলে কি বোঝায়? সেটার দিকে যদি আমরা একটু যাই, হ্যাঁ? এই যে কনিক্স বলতে, কনিক্সের লেকচার 1 আমরা অবশ্যই। এখানে দেখেন ২ টা ছবি যদি মিস হয়ে গেছে। আমি একটা এঁকে দিই। এই অধিবৃত্ত আর পরাবৃত্তটা আমি একটু এঁকে দিচ্ছি ১ মিনিট। পরাবৃত্তটা হচ্ছে একটু এরকম। এবং মজার ব্যাপার হচ্ছে অধিবৃত্ত অনেকটাই এরকম। কিন্তু দেখেন পরাবৃত্ত একটু বেশি গোলাকার আর অধিবৃত্ত একটু কম গোলাকার। এটাই একটু পার্থক্য আরকি। এখন কেন এগুলো হইছে এগুলো সব আমরা দেখব। এবার দেখেন সরল রেখাটা হচ্ছে আমাদের একদম সোজা একটা রেখা। তারপর উপবৃত্ত। এই যে উপবৃত্ত দেখেন ডিমের মতো। একটা উপবৃত্ত, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি উপবৃত্তটা আঁকছি, আর এটা আঁকছি আমি ওয়াই অক্ষ বরাবর উপবৃত্ত। ঠিক আছে? তো উপবৃত্ত কনসেপ্ট আসলে বুঝো। আর বৃত্ত তো আমরা সবাই চিনি। তো একটা কনিক্স বলতে আমরা মূলত এই ৫ টা জিনিসই বুঝি। সরলরেখা আমি যদি এখানে একটা সরলরেখা লিখছি, বাট এটা হবে অ্যাকচুয়ালি এক জোড়া সরলরেখা। অর্থাৎ ২ টা সরলরেখা পাশাপাশি গুণ করলে যা হয় সেটাই। এবার অধিবৃত্ত একটু বাঁকা, পরাবৃত্ত আরেকটু বাঁকা, উপবৃত্ত ২ টা পরাবৃত্তের সমষ্টি বা একটা ডিমের মতো, আর বৃত্ত তো জাস্ট গোলাকার। ঠিক আছে? সবই বুঝলাম। এখন এগুলো তো আমরা বুঝলাম, ঠিক আছে। এখন আসছে কোত্থেকে আমি সেটাও যদি একবার দেখে আসি। ধরেন এই যে দেখেন একটা কোনক, এটা কি ওই যে বার্থডের সময় মাথায় যে ক্যাপ গুলা দেয় বার্থডে বয়রা, ওইগুলোকে দেখেন এক জায়গা থেকে যদি আমি কাটি, তাহলে আমি একেকটা জিনিস পাচ্ছি। আমি যদি উপর দিয়ে কাটি, অর্থাৎ ডাইরেক্ট সোজা যদি আমি কাটি, তাহলে আমি এক ধরনের জিনিস পাচ্ছি। এই যে দেখেন, আমি যদি একদম সোজা একটা কাটি, মানে এই বরাবর যদি আমি ছুরি চালাই, তাহলে আমি বৃত্ত পাবো। যদি আমি একটু তির্যকভাবে ছুরিটা চালাই, তাহলে আমি উপবৃত্ত পাবো বা ডিমের মতো পাবো। আমি যদি আরেকটু তির্যকভাবে ছুরিটা চালাই, তাহলে পরাবৃত্ত পাবো। আমি যদি একদম সর্বোচ্চভাবে ছুরি চালাই, তাহলে আমি হাইপারবোলা বা অধিবৃত্ত পাবো। ঠিক আছে? তার মানে একটা কণককে আমি বিভিন্নভাবে কাটতে এই কনিক্স গুলো আমরা পাই আরকি। ঠিক আছে? তো এগুলো আমরা পরে দেখব। এই যে দেখেন পরে এগুলো হচ্ছে আমরা পরে দেখব। আপাতত আমরা একটু আগে দেখে আসি এগুলো দেখতে কেমন হবে এবং পরীক্ষায় প্রশ্ন কিভাবে ছিল। অর্থাৎ সরলরেখার সাথে এই চ্যাপ্টারের কানেকশনটা ঠিক কোথায় সেটা আগে একটু বুঝে নিই, তাইলে দেখবেন যে চ্যাপ্টারটা একটু সহজ লাগা শুরু করবে। ঠিক আছে? আর আগে কি বলে দিছি যে আমাদের এই পুরো চ্যাপ্টারে কয়টা জিনিস পড়তে হবে। আমাদের কিন্তু সরলরেখা নিয়ে এই এখানে পড়তে হয় না। সরলরেখার বৃত্ত নিয়ে কিন্তু আমরা ফার্স্ট পেপারে পড়ে ফেলছি। এটাও ফার্স্ট পেপারে ছিল, এটাও ছিল কোথায়? ফার্স্ট পেপারে।
তার মানে আমাদের এখন অর্থাৎ ইন্টারের এই সিলেবাস সেকেন্ড পেপারে এই অধিবৃত্ত নিয়ে পড়া লাগবে, পরাবৃত্ত নিয়ে পড়া লাগবে আর উপবৃত্ত নিয়ে পড়া লাগবে। ঠিক আছে, এই 3টা নিয়ে পড়লে আমাদের এইটা শেষ। এবং এই পরাবৃত্ত আছে 6A তে 6.1 বা 6A যেটাই বলি না কেন, সেখানে আছে পরাবৃত্ত। তারপর 6.2 তে আছে উপবৃত্ত। তারপর 6.3 তে আছে হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, এখন আমরা পরাবৃত্তটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তার কারণটা হচ্ছে পরাবৃত্ত যার কাছে সোজা লাগবে তার কাছে উপবৃত্ত অধিবৃত্ত সবগুলোই অনেক 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 বেশি সোজা লাগবে। কারণ পরাবৃত্তের সূত্রগুলো থেকেই উপবৃত্তের সূত্র নিয়ে আসা যায়। ঠিক আছে, এবং আরেকটা কথা সেটা হচ্ছে আমি জানি না আপনারা কখনো শুনছেন কিনা, অনেকের কাছে শুনতে পারেন যে এই চ্যাপ্টারের সূত্র অনেক বেশি। অনেকে এটা বলে যে এই চ্যাপ্টারের সূত্র অনেক বেশি। হ্যাঁ, উত্তর হচ্ছে আসলেই হ্যাঁ, সত্যি কথা। এই চ্যাপ্টারগুলোতে মানে 6.1 অর্থাৎ পুরা কনেক্স চ্যাপ্টারে সূত্র অনেক বেশি। আমি যদি একটু মোটামুটি একটু ধারণা দিই, পুরা কনেক্সের সূত্র কয়টা হইতে পারে আনুমানিক? পুরা কনেক্সের সূত্র হবে 150টার কাছাকাছি। ঠিক আছে, এখন বলতে পারেন যে 150টা সূত্র, এটা তো মুখস্থ করা অসম্ভব। হ্যাঁ, উত্তর হচ্ছে আসলে মুখস্থ করা অসম্ভব। আমারই মুখস্থ নেই, আপনারা মুখস্থ করবেন না, এটাও স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু 150টাকে মুখস্থ করা লাগবে? উত্তর হচ্ছে না, আমাদের একটা সূত্র মুখস্থ করা লাগবে না সেইভাবে। আমরা সবগুলো সূত্রই বেসিক থেকে নিয়ে আসবো এবং আমরা 10টা সূত্র নিয়ে আসা শিখবো। এই 150টা তো 10টা সূত্র আমরা প্রথমে নিয়ে আসবো পরাবৃত্তের জন্য। এই 10টা সূত্র কার জন্য আনবো? পরাবৃত্তের জন্য। পরাবৃত্তের জন্য আমরা এই 10টা সূত্র নিয়ে আসবো। এরপরে ওই 10টা সূত্রকে একটু একটু মডিফাই করে দেখবো যে আরো 10টা চলে আসছে। ওই 10টাকে আরেকটু মডিফাই করে দেখবো, আরো 10টা চলে আসছে। এবং মডিফাই গুলো কি ভাই খুব কঠিন? উত্তর হচ্ছে একদমই না। ঠিক আছে, তা আমরা এগুলো সবই দেখবো। তো প্রথমে অনেকে ভয় পাওয়া যায় যে কি রে, এই চ্যাপ্টারে 150টা সূত্র, তাহলে তো এই চ্যাপ্টারটা স্কিপ করলেই তো আমার ইন্টার হয়ে যাচ্ছে, কারণ আরো তো অনেক চ্যাপ্টার আছে। কিন্তু কথা হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর জন্য। সিকিউ তো দুইটাও থাকতে পারে, তো চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এবং মোটেও কঠিন না। অ্যাটলিস্ট আমি তো বলবো যে আপনার কাছে যদি সরল রেখা মানে সরল রেখা, বৃত্ত, এই ধরনের চ্যাপ্টারগুলো যদি আপনার কাছে সহজ লাগে, তাহলে কনিক্স আরো বেশি সহজ লাগবে। এখন কেউ যদি কেউ আমাকে বলে যে ভাই আমার কাছে সরলরেখা, বৃত্ত এগুলো সহজ লাগে না, আমার কাছে ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ওইগুলো সহজ লাগে, হ্যাঁ, তাইলে তার কাছে কনেক্স চ্যাপ্টারটা একটু কঠিন মনেই হবে। কিন্তু আমার ধারণা এরকম কেউই নাই যার কাছে ত্রিকোণমিতি বেশি সহজ লাগে সরলরেখা বা বৃত্তের তুলনায়। ঠিক আছে, তাই কনেক্স চ্যাপ্টারটা একটু বড় হইলেও, মানে একটু বড় না, কনেক্স চ্যাপ্টার তো ছোট, আমি আগে বলছি, শুধু 6.1 আছে, 6.1, 6.2 আর 6.3 আছে। ঠিক আছে, চ্যাপ্টার মাত্র 3টাই, কিন্তু সূত্র একটু বেশি, অঙ্ক আরো সহজ। বিশেষ নাহলে যখন আমি অঙ্ক করবো তখন দেখেন ধৈর্য ধরে জাস্ট 2টা বা 3টা ক্লাস করতে পারলে তারপর বুঝে যাবে যে কি আসলে তো সহজ। আমরা মূলত পরাবৃত্তকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিব আর কি। ধরেন যে কথা কথা পরাবৃত্তের জন্য আমার যদি 2টা ক্লাস লাগে, তাইলে ধরে নেবেন অধিবৃত্তের জন্য একটা লাগবে, উপবৃত্তের জন্য একটাই লাগবে। মানে উপবৃত্ত আর অধিবৃত্ত মিলে 2টা ক্লাস লাগবে, আর পরাবৃত্ত একাই হয়তো বা 3টা ক্লাস খেয়ে বসে থাকবে। কারণ আপনি পরাবৃত্ত যত ভালোভাবে বুঝবেন, উপবৃত্ত অধিবৃত্ত ততই ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, কারণ পরাবৃত্তের সাথে ওগুলোর সুন্দর একটা সম্পর্ক আছে এবং এই কারণে চ্যাপ্টারটা মজার। ঠিক আছে, তা আমি চেষ্টা করবো এই সম্পর্কগুলো যেন আপনারা বুঝতে পারেন, সেটার জন্য। ঠিক আছে, তো তার আগে বলে দিই আমি চ্যাপ্টারটা কার কার কাছে কাছে পড়ছিলাম। আমি চ্যাপ্টারটা প্রথমে পড়ছিলাম মাহির ভাইয়ের কাছে, অবশ্যই। ঠিক আছে, মাহির ভাইয়ের কাছে সবার আগে পড়ছিলাম এটা। তারপর কোথায় পড়ছিলাম? তারপর আসলে পড়ছি বললে ভুল হবে, মাহির ভাই মোটামুটি সব শিখাই দিয়েছিল। ওনার কাছে আমি একাডেমিকও পড়ছি, অ্যাডমিশন টাইমেও পড়ছি। অ্যাডমিশন টাইমে 2বার পড়ছি, তো অনেকবার পড়ছি চ্যাপ্টারটা ওনার কাছে। ওনার কাছে হয়তো আমি চ্যাপ্টারটা 5-6বার পড়ছি, মানে 3-4বার ক্লাস লেকচার করছি আর কি ওনার। হ্যাঁ, তো এরপরে রাকিব ভাইয়ের ভিডিও দেখছিলাম। কোন রাকিব ভাই বলেন তো? ম্যাথস অ্যান্ড সায়েন্স নার্সের রাকিব ভাই কোন ভিডিও দেখছিলাম? ওনার শুধু একটা এমসিকিউ এর ক্লাস ছিল ওইটা, কিন্তু ওখান থেকে আমি অনেক কিছু শিখছিলাম। কি শিখছিলাম সেটা আমরা ক্লাসের ভিতরে আপনি প্রতিফলন পাবেন আর কি। মানে যে আমি কি শিখছি ওটা তো এখন বলতে পারবো না, এগুলো শিখছি যে আমার কথার মাধ্যমে প্রতিফলন পাবেন আর কি, যে নাকি এটা এই ধরনের কথা তো রাকিব ভাই বলে, এরকম আর কি। আর সর্বশেষ একদম ফাইনাল একটা থাকে না, ওইটা দেখছিলাম হচ্ছে অভি ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি ধরেন যে মাহির ভাই একাই হচ্ছে 99% দখল করে আছে এই পুরা কনেক্স আমার মাথায় ঢোকানোর জন্য। তারপর রাকিব ভাই দখল করে আছে ধরেন যে 0.6%, আর অভিজ্ঞতা দখল করে আছে 0.4%। আমি বলতেছি না শেষের 2জন খারাপ পড়ে, জীবনেও না। আমি যদি শেষের 2জনের কাছে আগে পড়তাম তাহলে এনারাই হয়তো বা 90% দখল করে রাখতাম। ঠিক আছে, কিন্তু মাহির ভাইয়ের কাছে আমি 5-6বার পড়ছি এই চ্যাপ্টারটা। হ্যাঁ, তো ওই কারণে সহজ। এখন তার মানে আমি নিশ্চয় বুঝে গেছিলাম এরপর কি বলবো। আমি এটাই বলবো যে আমরা তার মানে আমার এই ক্লাসগুলোতে আমি এই 3জন ভাইয়ার ক্লাসের সমষ্টি নিব এবং আমার বোঝানোর মানে কথা আমি বলবো। কিন্তু দেখা যাবে যে ওনারা যে কথাগুলো আমার মাথায় ঢুকাইছে আমি সেই কথাগুলো আপনাদেরকে এখন বলবো। ঠিক আছে, তো 3জনের সমষ্টির মোটামুটি একটা ভালো প্রতিফলন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তো চলেন শুরু করি। যে আগে আমরা সরলরেখা থেকে শুরু করি। এই ম্যাথগুলো কিন্তু সরলরেখা। আমরা এখন প্রথমে যে 3-4টা ম্যাথ করবো
এগুলো দেখবেন যে একদম সরলরেখার বেসিক ম্যাথ যেগুলো ছিল এগুলো হচ্ছে সব 3D এর ম্যাথ। হ্যাঁ, তো এত কিছু দেখার দরকার নেই। যেভাবে পড়াচ্ছি যে কয়টা ম্যাথ করবো আপনারা খাতায় সেই কয়টা ম্যাথ লিখতে থাকেন, তাহলে হয়ে যাবে। কি বলছে, একটি সেটের বিন্দুসমূহ 4,0 বিন্দু থেকে সর্বদা 3 একক দূরত্বে অবস্থান করে। ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চয়পথের সমীকরণ কত? তো একটু গ্রাফ পেপার আঁকি। এই যে ধরেন আমাদের গ্রাফ পেপারটা এখানে একটি সেটের বিন্দুসমূহ, এটা মানে কি যে কোনো একটা র্যান্ডম বিন্দু, যে কোনো একটা র্যান্ডম বিন্দু, ধরেন যে এটা হচ্ছে আমাদের সেই র্যান্ডম বিন্দু পয়েন্ট x, y, যে কোনো একটা র্যান্ডম বিন্দু। আর 4,0 কোন জায়গায় থাকতে পারে? x অক্ষে 4, y অক্ষে 0, তাই না? ধরেন যে 4,0টা এরকম জায়গা আছে, এই যে এখানে হচ্ছে 4,0 বিন্দুটা এখানে আছে, ঠিক আছে? এখন কি বলছে যে এই দুইটা বিন্দুর দূরত্ব সবসময় 3 একক। এই যে এখান থেকে এই দূরত্বটা বলছে কত? 3। এখান থেকে এই দূরত্বটা আমাকে বলছে 3 পরিমাণ, ঠিক আছে? তো বলছে সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করো। এখন এটা দেখলেই আমাদের অনেকে ভয় লাগে, কিন্তু কথা হচ্ছে এটা ভয় তো কিছু না, আমাকে দূরত্ব দিয়ে দিছে। তো দেখেন তো আমরা ছোটবেলা থেকে আমরা এরকম পড়ছিলাম না যে যদি এরকম একটা পয়েন্ট থাকে, ধরেন যে এখানে হচ্ছে x1, এটা হচ্ছে x1, এটা y1, আর এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে আমরা দূরত্ব বের করতে পারতাম না? দূরত্ব কি হইতো? দূরত্ব এরকম হয়তো del x স্কোয়ার প্লাস del y স্কোয়ার, তাই না? এরকম তো আমরা পড়ছিলাম যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, তাই না? তো এখানে আমি ওই সূত্রগুলো বসাই দিই, মানে আমাদের ওই যে চিত্র থেকে এখানে আমি বসাই দিই, তাহলে আমরা দেখবেন যে উত্তর হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমি এবার এখানে একটু শিফট করবো, ঠিক আছে? তার আগে আমি এগুলোকে একটু সরাই দিই। এগুলো তো আমার এখন আর লাগতেছে না, এগুলোকে একটু উপরের দিকে উঠাই দিই, ঠিক আছে? তো দেখেন আমি যদি বসাই দিই x2 যদি আমি x কে ধরি, তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার। এখন দেখেন তো ডিস্টেন্স কত দেওয়া আছে? ডিস্টেন্সের ভ্যালু কত দিছে? এই দেখেন ডিস্টেন্সের ভ্যালু আমাকে দিয়েছে 3। 3 পরিমাণ ডিস্টেন্স আমাকে দিয়ে দিছে, তাহলে 3 লিখলাম এখানে। তাহলে বোথ সাইডে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কত থাকে? 9 সমান x - 4 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার, তাই না? এখন এটা বলেন তো কিসের সমীকরণ? এটা আসলে যারা বৃত্ত পড়ছেন তারা বুঝে গেছেন যে এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন, ভাই কেমনে বুঝছেন আপনি? ভাই আমি বৃত্ত চ্যাপ্টারটা পড়ছি এই কারণে বুঝতে পারছি, আর তো কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, তো এটাই কারণ, আসলে এটাই কারণ যে আমি বৃত্ত চ্যাপ্টারটা পড়ছি এই কারণে আমি জানি যে এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো এটাই হচ্ছে সঞ্চয়পথের সমীকরণ বলছিল, মানে এটাই হচ্ছে শেষ, ঠিক আছে? আপনারা যদি এই যে ইকুয়েশনটা, অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এটাকে যদি আপনারা এখন নিয়ে ডেসমোজের ভিতরে বসাই দেন, দেখবেন যে এটা একটা সুন্দর একটা বৃত্ত দেখাবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমরা এই পরের অঙ্ক যাই। পরের অঙ্কে দেখি কি বলছে। পরের অঙ্কে বলছে 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, সঞ্চারপথ নির্ণয় করো। আচ্ছা, ওই একই রকম। তাহলে আমরা আগে প্রথমে চিত্র আঁকি ফেলি, চলেন চিত্রটা একটু আঁকাই। এই যে ধরেন যে এখানে তো বাঁকা হইলে কেমন হবে? এটা মোটামুটি হয়েছে, ঠিক আছে? তো 2,3 বিন্দু থেকে একটি সেটের দূরত্ব, তার মানে একটা সেট কোথায় আছে? ধরেন যে কথাপাত এখানে আছে, আমি র্যান্ডম পি বিন্দুটা এখানে ধরে নিচ্ছি, পি x, y এখানে ধরে নিলাম। আর 2,3 কোথায় থাকতে পারে তাহলে? এই x অক্ষে 2 ঘর, y অক্ষে 3 ঘর, তাই না? ধরেন যে কেমন রাখবো, এখানে আঁকি, হ্যাঁ এরকম জায়গায় আঁকি। 2,3 এখানে আছে, 2,3। এখন কি বলছে যে 2,3 থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব, ধরেন যে এই যে দূরত্বটা, আমি একটু বড় করে আঁকার দরকার ছিল চিত্রটা, না একটু বড় করে আঁকি, 1 মিনিট, এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আমি দেখি এটা থেকে সিলেক্ট করা আছে, এইটুকু আছে মুছে দিই। আচ্ছা দেখেন তো পি বিন্দু এখানে আছে, কথা পি বিন্দু x, y আমি এখানে রাখলাম, কথার কথা, ঠিক আছে? আর 2,3 কোথায় আছে? H2 H3 এখানে, ধরেন যে 2,3 বিন্দুটা এখানে আছে, এই যে এখানে ধরেন যে 2,3 বিন্দুটা আছে। আর কি বলছে, ধরেন যে এই যে তাহলে এখান থেকে দেখেন তো 2,3 থেকে পি বিন্দু পর্যন্ত এই দূরত্বটুকু কত হইতে পারে? এইটুকু হচ্ছে আমি ধরেন যে একটা ডিস্টেন্স নাম দিলাম আর কি, d1 পরিমাণ ডিস্টেন্স বললাম এটাকে, d1 পরিমাণ নাম দিলাম, ঠিক আছে? কথার কথা আর কি। তাহলে এখন কি বলছে 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি d1 পাইছি, x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ। এখন x অক্ষ কোনটা ভাই? x অক্ষ হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে x অক্ষ, এই যে এই লাইনটা হচ্ছে আমাদের x অক্ষ, তাই না? এখান থেকে এটার একটা দূরত্ব আছে, ঠিক আছে? এই দূরত্বটুকু হচ্ছে d2, ঠিক আছে? x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, এই যে d2। তাহলে আমি যদি এই দুইটা লাইনকে একসাথে যদি মিলাই টেলাই যদি লিখি, তাহলে কি হয়েছে জানেন? d2 যে পরিমাণ যে দূরত্ব ছিল ওইটা ডাবল হচ্ছে d1 পরিমাণ দূরত্ব,
তাই না? ব্যাপারটা কি এরকম হয়েছে না? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন লাইনটা, তাহলে দেখবেন যে এরকম একটা লাইন পাবেন। এবার D1 এর ভ্যালু কত? D1 এর ভ্যালু তো আমরা একটু আগে বের করা শিখছি। এই যে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু, এখন D2 র পরিচয় কতটুকু হবে বলুন তো? এইটাই হচ্ছে সরলরেখা থেকে পড়ে আসার দরকার ছিল আপনাদের। খেয়াল করে দেখেন D2 র পরিচয়, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু, এই যে D2, এই যে D2, ঠিক আছে? D2 র পরিচয় আসলে কতটুকু? D2 হচ্ছে y পরিমাণ দূরত্ব, তাই না? জাস্ট দেখেন এই x অক্ষ থেকে, এটা হচ্ছে আমার x অক্ষ থেকে আমি এই পয়েন্টটা দেই P বিন্দুতে, আমি কিভাবে উঠতে পারবো? যদি আমি y পরিমাণ উপরে উঠি তাহলে আমি পাবো। তাহলে এটা হচ্ছে y, ঠিক আছে? মডুলাস দেওয়া উচিত ছিল। তো না দিই, সমস্যা নেই। যেহেতু বোথ সাইড স্কয়ার করে ফেলবো তো এইজন্য। তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4y স্কয়ার। আমি উভয় পক্ষকে স্কয়ার করছি, ঠিক আছে? এবার যদি একটু সামনে আগাই তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 2ab, তাই তো? তাহলে 4x প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 মাইনাস 4y স্কয়ার ইকুয়াল 0। এটা আসছে না? আচ্ছা, আসুন, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে এখন কিসের সমীকরণ বলেন তো? এটাও একটা বৃত্তের সমীকরণ খুব সম্ভবত, আমি যদি ভুল না করি তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণই হবে, ঠিক আছে? তো চলেন চেক করে দেখা যাক এটা কি আসলে বৃত্তের সমীকরণ কিনা। এখন বৃত্তের সমীকরণ নাও হইতে পারে এটা। এটা আমি আর এখন দেখে বলতে পারতেছি না যে এটা কিসের সমীকরণ। এইগুলো হচ্ছে আমরা একটা সমীকরণ দেখে কিভাবে বলবো যে এটা কার সমীকরণ, সেটা আমরা আজকে ক্লাসে দেখবো, ঠিক আছে? তো ভয় পাওয়ার দরকার নেই, ওটা আমরা আজকে ক্লাসে দেখবো, তো মজার। তো তার আগে যেহেতু এটা আমরা বুঝতেছি না এটা কিসের সমীকরণ, তাহলে চলেন এটা দেখে আসা যাক এটা কিসের সমীকরণ। x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। আচ্ছা, চল। তাহলে এটা একটা উপবৃত্ত, ঠিক আছে? আমি তাহলে পাশে লিখে রাখি এটা একটা, সরি আবার উপবৃত্ত বলতেছি, এটা অধিবৃত্ত। সরি অধিবৃত্ত লিখে রাখলাম। ওকে, তাহলে এরপরের অঙ্কটাতে যাই। অলমোস্ট সেম টাইপের অঙ্ক। এই যে দেখেন এখান থেকে একটু কঠিন অঙ্ক হওয়া শুরু করবে আরকি। মনে হইতে পারবে একটু কঠিন, কিন্তু আসলে অঙ্কগুলা মোটামুটি সহজ। কি বলছে? টি একটি পরামিতি। আচ্ছা, পরামিতি বলতে ওয়ান কাইন্ড অফ ঘটক বোঝাবে, ঠিক আছে? জাস্ট মনে করেন যে ওর কাজ কিছুই না, ও হচ্ছে থার্ড পারসন এর মতো, শুধু ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন এর ভিতরে মানে জাস্ট একটা সম্পর্ক ক্রিয়েট করে দিবে, ওর আর কোনো কাজ নেই, ঠিক আছে? তো যাই হোক, কি বলছে? টি একটি পরামিতি এবং পি এর স্থানাঙ্ক হচ্ছে এইটা, হইলে পি এর সঞ্চয় পথের সমীকরণ নির্ণয় করো। তো দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কি করতেছিলাম বলেন তো? এতক্ষণ পর্যন্ত আমরা পি কে এক্স, ওয়াই ধরে নিচ্ছিলাম, তাই না? আমরা পি কে এক্স ধরতেছিলাম, মানে পি কে এক্স আর ওয়াই দ্বারা এভাবে চিন্তা করতেছিলাম। পি হচ্ছে র‍্যান্ডম একটা বিন্দু অ্যান্ড এটা হচ্ছে কি এক্স, ওয়াই। আমরা এতক্ষণ কিন্তু এরকম করছিলাম। এখন দেখেন তো ওরা কি বলে দিছে? ওরা বলে দিছে আমাকে পি হচ্ছে t-1 আর 2t+1। এখন দেখেন আমি জানতাম পি হচ্ছে এক্স, তাহলে দেখেন ওরা বলে দিচ্ছে t+t-1, আর আমি জানতাম পি হচ্ছে মানে পি এর সেকেন্ড অর্থাৎ কোটি হচ্ছে ওয়াই, আর ওরা বলে দিচ্ছে 2t+3। তাহলে আমি এখান থেকে এটাকে সমান লিখতে পারি না? দেখেন এটা হচ্ছে এই যে এক্স ওয়াই, এটা হচ্ছে আমি জানতাম, আর ওরা যেটা বলে দিছে পি এর পরিচয় সেটা হচ্ছে t-1 আর 2t+3, এটা ওরা বলে দিছে। তাহলে আমি এখন দেখেন তো এখান থেকে একটা জিনিস কি করা যায়? দেখেন তো এই এক্স বরাবর বসে আছে t-1 আর y বরাবর বসে আছে 2t+3, তাই না? তাহলে এটাই আমি এখন লিখে ফেলি, চলেন। দেখেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখেন তাহলে আমি এটা যদি লিখি, x সমান হচ্ছে t-1 আর y সমান হচ্ছে 2t+3, তাহলে কিন্তু এখানে কোনো ভুল নাই। আসলে কোনো ভুল নাই। এখান থেকে দেখেন তো আমি যদি একটু কষ্ট করে একটা জিনিস লিখি x+1 সমান t, তাহলে কি ভুল হবে? মানে আমি জাস্ট এখান থেকে t এর পরিচয় বের করলাম। আর এখান থেকে যদি আমি লিখি তাহলে কিরকম লিখতে পারবো? দেখেন তো 2t ইকুয়াল টু 2t ইকুয়াল টু কি লেখা যায়? 2t ইকুয়াল টু হচ্ছে y-3, তাই না? আর তাহলে t সমান কত হবে? t সমান হলো y-3/2। এখন দেখেন এটাও t এর পরিচয়, এটাও একটা t এর কথা, আবার এটাও কি? এটা হচ্ছে t, তাহলে দুইজন সমান না? তাই কিনা? বা আমি অন্যভাবে চিন্তা যদিও করি, তাহলে ধর এই পাশে আমি লিখি একটু অঙ্কটা, এই পাশে করি, তাহলে দেখেন x+1 ইকুয়াল টু আমি t এর বদলে আমি পুরা y এর জিনিসটা লিখে দিলাম y-3/2। এবার যদি কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে? 2x
প্লাস 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 3 হইল। এবার যদি সবাইকে এক পাশে আনি তাহলে 2x প্লাস 2 মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। এখন বলেন তো এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্সার। এখন এটা বলেন তো কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ বানাবো, ঠিক আছে? এটা একটা সরল রেখার সমীকরণ। এখন বলতে পারেন ভাই আপনি কেমনে জানেন? দেখেন এখানে কোনো স্কোয়ার নাই, এক্স এর উপরে স্কোয়ার নাই, অর্থাৎ আমাদের এই যে অ্যান্সারের যে লাইনটা, এই অ্যান্সারের লাইনে দেখেন এক্স এর উপরেও স্কোয়ার নাই, এক্স এর উপরেও স্কোয়ার নাই, ওয়াই এর উপরেও স্কোয়ার নাই। যদি কোনো সমীকরণে এক্স এবং ওয়াই এর উপরে স্কোয়ার না থাকে বা কোনো পাওয়ার না থাকে তাহলে সেটা সরল রেখা। তো এগুলো আমরা পরে দেখবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপাতত আমরা অঙ্ক করতেছি, ঠান্ডা মাথায় অঙ্ক করি। এরপর একদম অনেকটা একই রকম না? টি এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক এত হইলে বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা চলেন এটাও একইভাবে করবো আমরা। আমরা জানতাম পি হচ্ছে এক্স ওয়াই, কিন্তু ওরা বলে দিছে অন্য একটা, ঠিক আছে? দেখেন আমরা জানতাম পি এর পরিচয় হচ্ছে এক্স কমা ওয়াই, কিন্তু ওরা বলে দিছে পি এর পরিচয় হচ্ছে এটি স্কোয়ার কমা 2at এরকম। তাহলে এই যে এক্স সমান হচ্ছে এটা আর ওয়াই সমান হচ্ছে এটা, তাহলে আমরা এটাই লিখে ফেলি। চলেন এই যে এক্স সমান লিখলাম হচ্ছে এটি স্কোয়ার আর ওয়াই সমান হচ্ছে 2at, তাই তো? তাহলে এখান থেকে আমরা ওয়াই ভ্যালু টি এর ভ্যালুটা বের করে নিই, পাশেরটাতে বসাই দিই। তাহলে টি সমান কত হবে? টি সমান হবে ওয়াই বাই টুয়াইস এ, তাই না? এটা আমরা এবার এখানে এই দুটাকে একসাথে মিলাই এখানে মিলাই দিলে এখানে যেমন বাড়ি বসাই দিই। চলেন তাহলে এক্স সমান এ ইন্টু ওয়াই ডিভাইড বাই 2a হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার যদি আমি একটু হিসাব করি ঠান্ডা মাথায়, তাহলে এক্স ইকুয়াল টু হইলো এ আর এখানে হইলো হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4a স্কোয়ার, তাই না? 4a স্কোয়ার। তারপরের লাইনে কিন্তু এটা লেখা যায়, আমি যদি ওয়াই স্কোয়ারকে এই পাশে আনি, এ স্কোয়ার আর এ কাটাকাটি গেল, তাহলে থাকলো হচ্ছে কত বলেন তো 4ax। এটা থাকলো না? এটা ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে পারবেন আপনারা, ঠিক আছে? তো এটা বলেন তো এখন কিসের সমীকরণ? এটা হচ্ছে এখন পরাবৃত্তের সমীকরণ। এখন বলতে পারেন ভাই আপনারা কেমনে জানলেন? দেখেন যে কোনো একটাতে যদি স্কোয়ার থাকে, হয় এক্স এর উপর স্কোয়ার নাইলে ওয়াই এর উপর স্কোয়ার, এরকম যদি কোনো সমীকরণে দেখেন তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে পরাবৃত্ত। তো আমাদের এই সমীকরণটাতে কি শুধু y এর উপর স্কোয়ার আছে, তাহলে সেটা হচ্ছে কি পরাবৃত্ত। তা আমি যে এগুলো দেখেই বলতে পারতেছি যে কোনটা পরাবৃত্ত কোনটা বৃত্ত, এটা আপনাদের পারতে গেলে একটু ধৈর্য ধরা লাগবে, তাই না? আমি তো প্রথম যেদিন দেখছিলাম সেদিন বলতে পারিনি, একটু সময় লাগছে। মাহির ভাই এটা 3-4 বার পড়ানোর পরে যে আমি বুঝতে পারছিলাম, ও আচ্ছা তাহলে এই কাহিনী, ঠিক আছে? মানে বুঝতাম তো প্রত্যেকবারই, কিন্তু মনে রাখতে পারতাম না আর কি, এই হচ্ছে কাহিনী। আচ্ছা তো এবারটাতে যাই। এবার বলবেন যে ভাই এটা আবার কি দিলেন? এতক্ষণ তো তাও ছিল কোন রকম টি এর ভিতরে, এখন তো আবার সাইন কজ নিয়ে আসছিলেন, ত্রিকোণমিতি দেখলে তো ভাল লাগে না। তো কথা হচ্ছে না, ভাল লাগবে, ভালো লাগতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো দেখেন আমরা সেম এতক্ষণ যা করছি, আমরা জানতাম যে পি হচ্ছে এক্স কমা ওয়াই, কিন্তু এখানে আছে কত? বা এখানে আছে পি হচ্ছে এ কস টি, এ কস টি আর এ সাইন টি। আচ্ছা এই অঙ্কগুলা কিন্তু সরি, না এগুলো ত্রিকোণমিতির অঙ্ক, না এগুলো কনিক্সের অঙ্ক, এগুলো কোথাকার অঙ্ক? এগুলো হচ্ছে সরল রেখার অঙ্ক, ঠিক আছে? তাই কেউ যদি বলেন ভাই এগুলো কি করাচ্ছেন বুঝতেছেন না, তাইলে আপনার সরল রেখা পড়ে আসা লাগবে। আর আমি চাচ্ছি আর না আপনার সরল রেখা পড়ে এসে তারপর আবার কনিক্স পড়া লাগুক। তাই এই কারণে এগুলো সরল রেখায় আছে, এগুলো এখানে যেহেতু লাগবে তাই আমি আপনাদেরকে আগে থেকে একটু পড়াই দিচ্ছি। কিচ্ছু বোঝা লাগবে না, শুধু অঙ্কটা বুঝবেন, কোনো সম্পর্ক বোঝা লাগবে না, কোথায় কোন অঙ্ক কোথায় কোথায় যাচ্ছে, ঠিক আছে? যাই হোক এই অঙ্ক সেম কাহিনী করবো, এক্স সমান হচ্ছে এটা আর ওয়াই সমান কি এটা, ঠিক আছে? তো করে ফেলি। দেখেন তাহলে কি দাঁড়াইলো? এক্স সমান দাঁড়াইলো এ কস টি, তাই না? আর ওয়াই সমান দাঁড়াইলো হচ্ছে এ সাইন টি, তাই তো? তো এখান থেকে যদি আমি এই আটা বের করি তাহলে যে কসকে একপাশে রেখে এভাবে যে অঙ্কটা করতে পারি না? কস টি সমান হচ্ছে এক্স বাই এ, এভাবে কিন্তু লেখা যায়। আর এর নিচেরটা থেকে কি লেখা যায়? সাইন টি সমান হচ্ছে ওয়াই বাই এ। এখন বলতে পারেন যে ভাই কেন এতক্ষণের অঙ্কগুলো তো আপনি শুধু টি এর রাখতেছিলেন, এখন আবার সাইন টি আর কস টি কে কেন রাখলেন? ভাই দেখেন আপনাকে বের করতে কি বলছে? সমীকরণ বের করতে বলছে। প্রশ্নটার দিকে তাকান, প্রশ্নে আপনাকে বলছে সমীকরণ বের করতে। এখন সমীকরণ মানে কি? সমীকরণ মানে হচ্ছে এক্স আর ওয়াই এর ভিতরে সম্পর্ক, মানে এক্স আর ওয়াই থাকবে আর কেউ থাকতে পারবে না, ব্যাপারটা অনেকটা এরকম, আর চলক থাকবে, ঠিক আছে? তো মানে আমি লাস্টে যে অ্যান্সারটা আনবো ওই অ্যান্সারে শুধু এক্স আর ওয়াই থাকতে হবে, ডান বাম আর কেউ থাকতে পারবে না, বুঝে গেছে? তো এখন দেখেন তাহলে আমি এটা বের করছি, এই লাইনটা বের করছি আর হচ্ছে এই লাইনটা বের করছি। তো এই দুই লাইনে আমি এবার সম্পর্ক ঘরে দিই। তো আমরা জানি, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো আমি এখানে টি দিয়ে লিখলাম সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি সমান 1, এটা তো আমরা জানি। এটা কিন্তু 9 10 এর। এটা যদি এখন বলেন যে ভাই এটাকে আবার কি জিনিস বুঝতেছি না, তাহলে কিন্তু আপনার আবার 9 এ ভর্তি হওয়া তো উচিত না। তো কিন্তু একটু পড়ালেখা মনোযোগী হওয়া উচিত। কিন্তু যাই হোক ভ্যালুগুলো বসাই দিই। y বাই a হোল স্কোয়ার প্লাস x বাই a হোল স্কোয়ার ইকুয়াল কত? 1, ঠিক আছে? তো এটা তাহলে কি দাঁড়াইলো? y স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত 1। এখন এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন বলেন ভাই কি একটু আগে তো বৃত্তের সমীকরণ এরকম ছিল না, এখন আবার এরকম হয়ে গেল কেন? আমি অঙ্কটা আগে করছি ওই কারণে আমি জানি যেটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো এক লাইন যদি আগান দেখেন তো এ স্কোয়ার লসাগু নেওয়া যায় না? এ স্কোয়ার যদি লসাগু নেই তাহলে কি থাকে? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1। আর আরেক লাইন যদি একটু আগান তাহলে কি থাকে দেখেন তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার না? এটাই হচ্ছে বৃত্তের বেসিক যে সমীকরণ সেটাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বৃত্ত। এখন বলতে পারেন যে ভাই আপনি কেমনে জানেন? আমি অঙ্কটা করছি আগে সেজন্য জানি। আমার যেহেতু অঙ্কগুলো করার অনেক দিনের মোটামুটি অভিজ্ঞতা আছে তাই আমি জানি। আপনারাও এই অভিজ্ঞতা অর্জন করে ফেলুন পরীক্ষার আগে, কোনো সমস্যা নেই। একটা অঙ্ক ২-৩ বার করলে হয়ে যাবে। একটা অঙ্ক তো না, একই রকমের অঙ্ক বারবার করতে হবে আরকি, ঠিক আছে? ছোটবেলা থেকে তো আর এমনি পড়েন নাই যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, ওইরকম আরকি ব্যাপারটা, ঠিক আছে? তো পড়তে হবে, টুকটাক পড়তে হবে। তো আমি আমি কিন্তু এখনো বলতেছি না যে এগুলো পারতে হবে। এটা কিন্তু আমি আগে বলছি এগুলো সরলরেখা। এটা না পারলে ক্ষতি নাই। কিন্তু যদি থাকে মাথায়, যদি থাকে মাথায় না থাকুক, এটলিস্ট খাতায়ও যদি থাকে, তাইলেও কোনো একদিন যখন আপনি খাতা উল্টাবেন তখন আপনি এগুলো বুঝতে পারবেন যে ও আচ্ছা নাই, তাহলে এই অঙ্কের কাহিনী এটা। ঠিক আছে? তো যাই হোক, পরের অঙ্কে যাই। আর এই যে এখন অর্থাৎ আমি এখনো পর্যন্ত মনে হয় ৩-৪টা অঙ্ক করছি। এই ৩-৪টা অঙ্ক সবগুলো আমি আবার রিপিট করব ক্লাসের পুরা কনেক্সের ভিতরে। কোনো না কোনো জায়গায় ৩-৪টা অঙ্ক আমি আবার করব। কখনো না কখনো। তো যাই হোক, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আপনারা চাইলে নিজেরা একবার শুরু করতে পারেন। ঠিক আছে? নিজেরা একবার করতে পারেন, চেষ্টা করতে পারেন। না চাইলে আমার সাথে করেন। সেম ভাবে আমরা এটাও একইভাবে প্রসেস করব। x, y, ঠিক আছে? আর ওরা দিয়ে দিছে র‍্যান্ডম একটা পয়েন্ট a cos t, b sin t। ঠিক আছে? তাইলে দেখেন এই যে x বরাবর এটা আছে, y বরাবর এটা আছে। তো সেম আমরা আগের মতো শুরু করে দিই। চলেন। কালারটা একটু চেঞ্জ করা দরকার না? অনেকক্ষণ এক কালারে লিখতেছি। আচ্ছা, তাহলে a cos t সমান হচ্ছে x। তাহলে এখান থেকে আমি cos t সমান কি লিখতে পারি? cos t সমান হচ্ছে x/a। আবার হচ্ছে b sin t সমান y। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin t সমান হচ্ছে y/b। ঠিক আছে? লিখলাম। তো এবার হচ্ছে আমি সেম ভাবে আগের অঙ্কে যা করছি হুবহু তাই করব। ঠিক আছে? মানে কোনো ঝামেলা নাই। sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t সমান হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, তো ভ্যালুগুলো বসাই দিই। ভ্যালুগুলো যদি বসাই তাহলে কি হবে? y/b হোল স্কয়ার প্লাস x/a হোল স্কয়ার ইকুয়াল টু 1। এখন দেখেন তো এটাকে কেমনে লেখা যায়? এটাকে হচ্ছে আমি ইচ্ছা করে এভাবে লিখতেছি। এখন কেন আমি ইচ্ছা করে এভাবেই লিখতেছি সেটা বুঝতে গেলে আপনার ক্লাস সবগুলো করা লাগবে। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখেন এটা এখন তাহলে কিসের সমীকরণ বলেন তো? এটা কিন্তু এখন উপবৃত্তের সমীকরণ হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই কেমনে এটা উপবৃত্তের হয়ে গেল? ঠিক আছে? এটা কিভাবে উপবৃত্তের হয়ে গেল হুট করে? আপনি একটু আগে যেটা দেখাইছিলেন ওটা হয়ে গেল বৃত্ত, নিচে a ছিল। এই যে দেখেন আগের অঙ্কটাতে নিচে a ছিল। এটা হয়ে গেল এটা হয়ে গেছিল বৃত্ত। এখন কেমনে উপবৃত্ত হইল? ভাই এটাও আমরা যখন উপবৃত্ত পড়ব তখন আরামসে দেখে নিব। আপাতত বিশ্বাস করে নেন। আর বিশ্বাস করতে যদি অসুবিধা হয় তাহলে ডেসমোজে গিয়ে এটা বসাই দেন। এই ইকুয়েশনে ডেসমোজে গিয়ে আপনি বসাই দেন। দেখবেন এটা সুন্দর একটা ডিমের চেহারা আসবে। ঠিক আছে? আচ্ছা। এরপরের অঙ্কটাতে যাই। একই রকম অঙ্ক। sec আর tan দিয়ে করছে এবার। তো সেম ভাবে করবে, একদম সেম। মানে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তো শুরু করি। p আমরা জানতাম x, y, কিন্তু ওনারা এখন দিয়ে দিছে p হচ্ছে a sec t, b tan t। ঠিক আছে? তাহলে এই x বরাবর এটা বসে আছে, y বরাবর আমাদের এটা বসে আছে। তো বসাই দিই আমরাও। ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে ফেলি। এই যে তাহলে a sec t সমান হচ্ছে x। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sec t সমান হচ্ছে x/a। আর b tan t সমান হচ্ছে y। তাহলে এখান থেকে আমি লিখতে পারি tan t সমান হচ্ছে y/b। লিখলাম। এবার দেখেন এখন কিন্তু আমরা সূত্র জানি কিরকম? এরকম না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 সাইন লিখিং বলছি। এটা কি হবে sec? এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন বলতে পারেন ভাই আপনি মুখে বলছেন থিটা, খাতায় লিখছেন টি, কাহিনী কি? ভাই কাহিনী কিছুই না। থিটা বলতে আমি কি বুঝাইছি? একটা অ্যাঙ্গেলই তো বুঝাইছি, একটা কোণই তো বুঝাইছি। এখানে এই টি বলতে একটা কোণই বোঝাচ্ছে। ঠিক আছে? এতটুকু বড় তো হইছে না। এতটুকু তো বুঝে নেওয়া লাগবে। তো এখানে কি দাঁড়ালো? x/a হোল স্কয়ার মাইনাস y/b হোল স্কয়ার সমান 1। এখন বলতে পারেন ভাই এটা তাহলে বলেন কিসের সমীকরণ? এটা মনে হয় উপবৃত্তের সমীকরণ। একটু আগে তো এরকমই আসছিল। না রে ভাই, আগেরটাতে মাঝখানে প্লাস ছিল।
আর এটাতে মাঝখানে মাইনাস আছে, খেয়াল করে দেখেন। তাহলে আগেরটা উপবৃত্ত হইলে এটা উপবৃত্ত জীবনেও হবে না, এটা অবশ্যই অধিবৃত্তে। ঠিক আছে? অধিবৃত্তে। এখন বলতে হবে আপনি কেমনে বুঝছেন? ভাই আমি অধিবৃত্তে পড়ছি তাই পারতেছি। আস্তে, আস্তে যখন পড়াবো, যখন শেষ হবে তখন এই অঙ্কটা আমি আবার করব। এই অঙ্কের জায়গায় আমি আবার আসবো, তখন দেখব যে আসলে এটা অধিবৃত্ত। ঠিক আছে? তো এবার একটু সামনে যাই। এইবার হচ্ছে আমাদের তাহলে সবগুলো অঙ্ক মোটামুটি শেষ। এখন দেখেন মোটামুটি আমরা যেগুলো অঙ্কগুলো করছি আমরা মোটামুটি সবার পরিচয় পাই গেছি। আমরা একটা অঙ্ক করছিলাম পরাবৃত্তের, এই যে দেখেন একদম ১ম যে অঙ্কটা করছিলাম কই গেল? এই যে ১ম যে অঙ্কটা করছিলাম এটা ছিল বৃত্ত। পরের যে অঙ্কটা করছিলাম এটা ছিল অধিবৃত্ত। তারপর যে অঙ্কটা করছিলাম এটা ছিল সরলরেখা। তারপরেরটা করছিলাম এটা কি? এটা হচ্ছে পরাবৃত্ত। তারপর এটা কি? এটা বৃত্ত। আচ্ছা, তারপরটা এটা হচ্ছে উপবৃত্ত। তারপর এটা অধিবৃত্ত। তাহলে দেখেন মোটামুটি আমরা যতগুলো অঙ্ক করছি এই বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, সরলরেখা এগুলোর ভিতরে এটা সীমাবদ্ধ ছিল। এর বাইরে আসলে আর কোনো শেপ টেপ নাই দুনিয়ায় মোটামুটি। ঠিক আছে? মানে আপনি নামকরণ করতে পারবেন এরকম নাই। হ্যাঁ, আছে বক্ররেখা। ঠিক আছে? তো আচ্ছা যাই হোক। এখন দেখেন এটা কি? এটা একটা বার্থডে, মানে ওই জন্মদিনের সময় বার্থডে বয়রা যা পড়ে আরকি মাথায়। মানে বার্থডে বয়রা বলতে আমি কি বুঝেছি? পশকিডদেরকে বুঝেছি আরকি। ঠিক আছে? তো যাই হোক। এখন দেখেন এখানে যদি এটাকে যদি আপনি বিভিন্নভাবে কাটেন তাহলে কি বিভিন্ন জিনিস পাবেন। উপর দিয়ে বরাবর কাটলে এটা তো আমি আগেই দেখাইছি, তাই না? এই যে এটা ১ম এই দেখাইছিলাম। সার্কেল পাবো, এলিপস পাবো। এলিপস বলতে আমরা উপবৃত্ত বোঝাচ্ছি। ছবিটা যেহেতু গুগল থেকে নিয়েছিলাম। ঠিক আছে? তো একটু ইংলিশ-টিংলিশ আছে। ছবিটা তো আমি বানাই নাই। তো যাই হোক। তো এই দেখেন এই ছবিটাকে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে কাটলে বিভিন্ন সময় এই হলুদ রেখাগুলো পাইতেছি আরকি। তো একটা পরাবৃত্ত, একটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত হইল আরকি। এখন একটা জিনিস খেয়াল করছেন? যখন এই জিনিসটা অধিবৃত্ত, এই যে যখন অধিবৃত্ত হইছে তখন কিন্তু শেপ ২ টা হইছে। এইদিকে একটা শেপ হইছে এরকম, আবার এইদিকে আরেকটা শেপ হইছে। খেয়াল করছেন? তো অধিবৃত্ত আসলে একসাথে ২ জন থাকে, বুঝছেন? পরাবৃত্তে একটা থাকে। অধিবৃত্তে একসাথে ২ জন থাকে। ঠিক আছে? আচ্ছা, হইল। তো এরপরে এখানে আরো কিছু আছে। এইখানে চিত্রগুলো একটু আমি যদি আঁকি, একটু আঁকি। পরাবৃত্ত দেখতে আমি তো আগে বলছি। পরাবৃত্ত যদি এরকম হয় তাহলে অধিবৃত্ত একই রকম অনেকটা, কার্ভ একটু কম আরকি, আর কিছু না। মানে কার্ভ সামান্য একটু কম। এইরকম ধরতে পারেন। একই রকম অনেকটা একই রকম। পুরোপুরি না কিন্তু, হ্যাঁ? মাথায় রাখা লাগবে। আর অধিবৃত্ত কিন্তু একসাথে ২ জন থাকবে। একজন এদিকে থাকলে একজন কিন্তু এইদিকে থাকবে। মাথায় রাখা লাগবে এতটুকু। তো এরপরে এখন দেখেন একটা বৃত্ত। ঠিক আছে? তাহলে এখন এতক্ষণ কিন্তু আমরা মোটামুটি যা পড়ার দরকার পড়ছি। এগুলো আমাদের কোথায় কাজে লাগবে এগুলো আমরা দেখব। অকাজের জন্য তো ভাই পড়াই নাই, তাই না? তো দেখেন এটা কি ১ম এ কি আছে? বৃত্ত। এখন বৃত্তের একটা পরিচয় যদি আমি আপনাকে বলি, দেখেন তো কেন্দ্র থেকে পরিধির উপর সকল বিন্দু দূরত্ব সমান না? ঠিক আছে? যদি এরকম শেপ থাকে তাইলে কিন্তু এটাকে আমরা বৃত্ত বলতেছি। ভালো কথা। এটা কিন্তু সেই ক্লাস 2, 3, 4 এর সংজ্ঞা। যে কেন্দ্র থেকে পরিধির উপর সকল বিন্দু দূরত্ব সমান হইলে সেটাকে বৃত্ত বলে। ঠিক আছে, মানলাম। এতটুকু আমরা মেনে নিচ্ছি। সমস্যা নেই, আপনি বলছেন। এবার তাহলে কনিক্স কি জিনিস? কনিক্স এই একই রকম। যে একটা জায়গা থেকে একটা জায়গার দূরত্ব সমান থাকা লাগবে। সোজা কথাই। এই যে দেখেন এখানে লেখা আছে যে সমস্ত, মানে কনিক্সের সংজ্ঞাটা একটু যদি পড়েন, আগে খাতায় একটু লিখে নেন তারপর পড়েন। দেখেন যে সমস্ত চলমান বিন্দু এমনভাবে চলবে যেন ওই চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত যদি সর্বদা ধ্রুবক থাকে তাহলে সেই সমস্ত চলমান বিন্দুর সঞ্চার পথকে কনিক বলে। এখন বলতে পারেন, ভাই এগুলো কি বললেন? কিছুই তো বুঝলাম না। আচ্ছা, তো ভাই যদি আগে থেকে বুঝতেন তাইলে তো আর ক্লাস করতেন না, তাই না? বইতেই তো সবই লেখা আছে। ঠিক আছে? তো আসুন চলেন দেখি তাইলে এটা কি বলছে। যে সমস্ত বুঝলাম ভাই। বাংলা কথাও লিখছি খাতায়, বুঝে গেছি। আর নিচেরটা হচ্ছে কনিক্সের বেসিক সমীকরণ। এখন বলতে পারেন, ভাই এই সমীকরণ তো কোথাও দেখি নাই। তো আস্তে, আস্তে দেখব। সমস্যা তো নাই। দেখব আর আস্তে ধীরে দেখব। তো ১ম এ আমরা কনিক্সের সংজ্ঞা থেকে একটু চিত্রটিতে আঁকানোর চেষ্টা করব। তারপর হচ্ছে কনিক্সের সমীকরণ থেকে একটু চিত্র আঁকানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, এতক্ষণ পর্যন্ত খাতায় যা লিখছেন ওগুলো একবার উল্টায়ে সুন্দর করে দেখে তারপর আবার এখানে আসেন। ঠিক আছে? এতটুকু রিকোয়েস্ট আমি কিন্তু করতেই পারি। আচ্ছা, ঠিক আছে? দেখা শেষ? আগে যা দেখছেন? ওকে। এবার তাহলে চলেন যাই সামনে। তো ১ম এ হচ্ছে সংজ্ঞার দিকে একটু তাকাই। সংজ্ঞাটার দিকে একটু তাকাই। যে সমস্ত চলমান বিন্দু এমনভাবে চলবে যেন ওই চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত যদি সর্বদা ধ্রুবক থাকে। তো এটা বলতে কি বোঝাচ্ছে? আমরা এখানে যেকোনো উদাহরণের সময় সবসময় পরাবৃত্তকে চিন্তা করব। দেখেন কনিক্স কিন্তু অনেকগুলো আছে। কনিক্স কিন্তু অধিবৃত্তীয় একটা কনিক্স, উপবৃত্তীয় একটা কনিক্স, বৃত্ত এক প্রকার কনিক, সরলরেখা এক প্রকার কনিক। ঠিক আছে, মানতেছি। কিন্তু আমরা অঙ্ক করব সবসময় পরাবৃত্ত নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো চলেন পরাবৃত্ত নিই। পরাবৃত্তকে একটু আনা যাক। একটা পরাবৃত্ত আমি আঁকি। দেখি কেমন হইছে। এই যে একটা পরাবৃত্ত আমি আঁকলাম। ঠিক আছে? এটা একটা পরাবৃত্ত। মানতেছি। তো গ্রাফ পেপার যেহেতু, তাহলে একটু আঁকি। একটা এক্স অক্ষ, Y অক্ষ আঁকলাম। এটা এত বাঁকা হইলে কেমনে হবে? এই যে ধরেন যে এটা, ঠিক আছে? এটাকে একটু যদি এদিক দিয়ে একটু এটা হচ্ছে, এই হচ্ছে Y অক্ষ। মোটেও হয়নি।
জি, এবার তো মোটামুটি একটু হইছে অক্ষটা। মোটামুটি একসাথে আরকি লাগানো থাকতে হবে। এটাই হচ্ছে মেইন কাহিনী। কি এটা কেমনে হবে? একটু দাঁড়ান একটু গুছাই নিই সুন্দর করে। এটা আমার কি আসলো? বা একটু নিচে নাম। এই তো হইছে। ঠিক আছে? তো এই দেখেন এখানে হচ্ছে মাথাটা একটু লাগানো থাকতে হবে আরকি। ঠিক আছে? তাইলে এটারে বলে শীর্ষ আরকি। মানে পরাবৃত্তের মাথা আরকি এটাকেই বলা হয়। এটাকে আমরা শীর্ষ তো এগুলো আমরা পরে পড়ব। মানে পরাবৃত্তের কোথায় কি আছে এগুলো সব আমরা নারী নক্ষত্র সব পড়ব। ধরেন যে আমি আপনাকে একটা কথা বলি সোজা বাংলায়। আগে আমি অন্য একটা জায়গায় নিয়ে যাই। মানে পরীক্ষায় কি আসবো এটাকে আগে আমরা একটু দেখে আসি। এটা মানে এটা স্লাইডে যদি থাকে তাহলে আমি দেখাইতে পারবো আরকি। ১ মিনিট। আছে মনে হচ্ছে। কিন্তু কই? এই তো দেখেন। এই যে এখানে দেখেন কি বলছে? পরাবৃত্ত থেকে ৩ ধরনের ম্যাথ আসবে পরীক্ষায়। মানছি। এখন ভাই কোন ৩ ধরনের? বেসিক থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। ঠিক আছে? এটা শুনে বোঝা যাচ্ছে এটা মোটামুটি আছে। তারপরের ২ টা একটু যদি পড়েন, পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন বৈশিষ্ট্য নির্ণয়, আর বিভিন্ন বৈশিষ্ট্য থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। এখন ভাই পরাবৃত্তের জন্যও এই ৩ জায়গা থেকে ম্যাথ আসে, উপবৃত্তের জন্যও এই ৩ জায়গা থেকে ম্যাথ আসে, অধিবৃত্তের জন্যও এই ৩ জায়গা থেকেই ম্যাথ আসে। এগুলা কিরকম আমি একটু সোজা বাংলায় বলি। ধরেন আমি আপনাকে এরকম একটা জিনিস বললাম যে, ধরেন যে আপনি ড্রইং করেন কথার কথা, হ্যাঁ? এখন আপনি মানুষের যখন ছবি আঁকবেন তখন কি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে ওই মানুষটার নাক এরকম, ওই মানুষটার চোখ এরকম, ওই মানুষটার ভ্রু এরকম, চেহারা গোল টাইপের, হাইট হচ্ছে মোটামুটি মিডিয়াম এভারেজ। ঠিক আছে? এইগুলা দিয়ে এরকম ধরনের তথ্য দিয়ে মানে ফরেনসিক এর সময় এই ধরনের তথ্য দিয়ে তো আপনি একটা মানুষের চিত্র আঁকবেন, তাই না? তাহলে এগুলা কিরকম আপনি আঁকলেন? যে আমি আপনাকে বিভিন্ন বৈশিষ্ট্য বলছিলাম একজন মানুষের, আপনি একটা চিত্র আঁকছেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য থেকে পরবর্তী সমীকরণ নির্ণয় বা একটা মানুষের সমীকরণ নির্ণয়। আরেকটা জিনিস কিরকম হইতে পারে? যে আমি আপনাকে একটা মানুষ দিলাম। ঠিক আছে? মানুষ দিয়ে বললাম যে, "বলো এই মানুষটা দেখতে কিরকম?" ঠিক আছে? ওই বিভিন্ন বড়, বড় দেশে কিন্তু বাচ্চাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় ছোটবেলায়। নিয়ে গিয়ে বলা হয়, একটা বাঘ দেখায় বলা হয় যে, "ঠিক আছে, এবার তুমি খাতায় লেখো। এই বাঘটার কি আর দেখছো তুমি? যে বাঘের লেজ আছে, গায়ে দাগ হচ্ছে ডোরা কাটা, তারপরে এরকম লোম আছে বিড়ালের মতো দেখতে অনেকটা।" এরকম আরকি। তাহলে ২ ধরনের কাহিনী ঘটতে পারে। যে আমি আপনাকে একটা পরাবৃত্ত দিব, ওইখান থেকে আপনি পরাবৃত্তের নারী নক্ষত্র সব বাইর করে দেখবেন। পরাবৃত্তর এইদিকে লম্বা কত, ওইদিকে কি আছে এরকম। আর অথবা আমি আপনাকে এইদিকে লম্বা কত, ওইদিকে কি আছে এগুলো বলে দিব, আপনি একটা পরাবৃত্ত আঁকবেন। ঠিক আছে? এই ২ ধরনের বাইরে আর কোন ম্যাথ নাই। এটা আপনি লিখে রাখতে পারেন মোটামুটি। ঠিক আছে? তো এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? যে এই পরীক্ষায় কি করবেন মানে আমি কি পড়তেছি, কেন পড়তেছি এই জিনিসটা বোঝাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অঙ্ক তো সবাই পারে। দেখেন আমি ৫-৬ বার কনিক্স পড়ার পরেও যখন আমি পরীক্ষা দিছি, তখন আমার মনে পড়ে না যে আমি কনিক্সটাকে ফিল করতে পারছিলাম বা আমার মাথায় পুরোটা সেটআপ ছিল। ঠিক আছে? ঠিক আছে? তো এরকম আরকি ছিল ব্যাপারটা। কিন্তু যখন আমি হচ্ছে টিউশন পড়ানো শুরু করছি, তখন আমার যে আস্তে, আস্তে মাথার ভেতর ঢুকছে, ও আচ্ছা কনিক্স তাহলে এরকম, কনিক্সের তাহলে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত এই কারণে পড়তেছি, হ্যাঁ? তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি কি করতেছেন আর কেন করতেছেন এটা বোঝা লাগবে সবার আগে। ঠিক আছে? এটা বুঝলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটাই বুঝাইলাম যে কি, হয় আমি আপনাকে পরাবৃত্ত দেব এখান থেকে বৈশিষ্ট্য বের করবেন, নাইলে বৈশিষ্ট্য থেকে পরাবৃত্ত বের করবেন। ঠিক আছে? এতটুকু। তো যাই হোক আমরা আবার আমাদের আগের জায়গায় ফেরত আসি। আচ্ছা তো এই হচ্ছে আমাদের সেই আগের জায়গা। তো এটা বুঝলাম। এখন কি বলছে যে একটি চলমান বিন্দু এমনভাবে চলবে। আচ্ছা চলমান বিন্দু বলতে কি বোঝাচ্ছে? এই দেখেন এটা একটা পরাবৃত্ত না? এটা কিন্তু এদিকে আরো আছে। এদিকে কিন্তু আরো আছে। এদিকেও আরো আছে, এদিকেও আরো আছে। তা আমরা অতদূর আর না যাই। দেখেন এখানে একটা বিন্দু, তারপর এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এরকম অনেক সবগুলা না একেকটা বিন্দু। এই যে হলুদ ডট গুলা। ঠিক আছে? আমি সবগুলাই আঁকি একটু কষ্ট করে। দেখেন সব প্রত্যেকটাতেই আছে। ঠিক আছে? প্রত্যেকটাতেই আছে। এই যে এখানেও আছে, এখানেও আছে। মানে প্রত্যেকটা পুরাটার উপরে আরো তো অসংখ্য বিন্দু আছে। আমি একটু ফাঁকা, ফাঁকা করে রাখতেছি, তাই না? এরকম আছে। ভালো কথা। এখন, এখন দেখেন এই পরাবৃত্তর সেন্ট্রাল কোথায়? দেখেন তো পরাবৃত্তের সেন্টারটা এরকম জায়গায় না? এই যে এরকম জায়গায়। আমি একটা পরাবৃত্ত দেখাই না আপনাদেরকে তাহলে আরেকটু মানে ফিল করতে পারবেন। এই যে দেখেন, কই গেল? যেখানে ছিল এই তো দেখেন। এটা একটা পরাবৃত্ত দেখছেন? পরাবৃত্ত তাহলে ইউজ কিন্তু দুনিয়ায় আছে। ঠিক আছে? এই যে দেখেন পরাবৃত্তের এই যে বাম দিকে পরাবৃত্তটা এখানে দেখেন এই যে সেন্টারটা না? এই যে হলুদ রঙে আমি ডট দেখাচ্ছি এখানে সেন্টার। এটা দেখেন তো একদম এদিকে এরকম না? সেন্টারটা এরকম করে আছে না? খেয়াল করেন। এরকম না? এবার এই পাশেরটাও দেখেন। এদিকে সেন্টার, এদিকে এরকম। তাহলে এরকম কিন্তু সেন্টার কিন্তু আছে। ঠিক আছে? আচ্ছা। যেগুলো সব মুছে দিই। তো এই যে একটা সেন্টার মানে একদিকে সেন্টারটা আছে একদিকে। আল্লাহর নামে আছে কোন একদিকে থাকুক সমস্যা নাই। মোস মোছ হয় না কেন? ডিলিট। এগুলো হচ্ছে আমাদের নেক্সট ডে কিন্তু এগুলাই পড়তে হবে। ঠিক আছে? নেক্সট দিন। আজকে আমরা শুধু কনিক্স এর আঁকা করে পড়ে একটু রেখে দিব। বেশি পড়লে তো আবার সমস্যা না? তো এই হচ্ছে আমাদের কাহিনী আমরা যেটা বলতেছিলাম। ঠিক আছে? তাহলে এই দেখেন আমরা কিন্তু এখান থেকে তাহলে আমরা অনেকগুলো দাগ টানতে পারি এখন। এই যে নিচের দিকে আমরা কিন্তু এদিকে দাগ টানতে পারি। এটা কিন্তু এখানে মুখ করে আছে। এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। মানে এরকম আরকি। ঠিক আছে? তো আমরা এতগুলো না আঁকে আমরা যেকোনো একটা আঁকবো। ঠিক আছে? আচ্ছা আপাতত আঁকি সমস্যা নেই। আপাতত আঁকি। আর কি বলছে? চলমান বিন্দু। তাহলে দেখেন চলমান বিন্দু নিয়ে কিন্তু আমাদের আমল করা শেষ।
বিন্দু পাই গেছি চলমান। নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত। এখন নির্দিষ্ট সরলরেখা কোনটা ভাই? পিছনের দিকে আরেকটা সরলরেখা রাখা লাগবে তাইলে। এই আরেকটা নির্দিষ্ট সরলরেখা। তাহলে দেখেন সংখ্যার সাথে চিত্র মিলান তাইলে বুঝবেন। দেখেন এটা কি? এটা হচ্ছে সে আমাদের নির্দিষ্ট সরলরেখা। এই সরলরেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা। নির্দিষ্ট সরলরেখা অথবা নিয়ামক রেখা। ঠিক আছে? আমরা নিয়ামক রেখাটা আপাতত লিখে ভাই বোঝা লাগবে না। কিছু বোঝা লাগবে না, আপাতত বুঝেন অল্প স্বল্প। এই কি বললাম এটা? কিছু বোঝা লাগবে না, আপাতত বুঝেন। হ্যাঁ? তো নিয়ামক রেখা এটা হচ্ছে নিয়ামক রেখা সোজা কথায়। বা একটা নির্দিষ্ট রেখা সংজ্ঞার থেকে। আর এইদিকে হচ্ছে বিন্দু আছে। এবার আপনাকে কি বলছি জানেন? এই যে হলুদ লাইন যেগুলো আঁকছি না? আমি হলুদ লাইনগুলো মুছে দিয়ে একটা হলুদ লাইন রাখি শুধু। কি হলো এটা? আমি হলুদ লাইনগুলো মুছে দেই। এই হলুদ লাইনগুলা মুছে দিয়ে আমি একটা রাখি। মানে যেখানে সবগুলো মুছে দেই, নিচের দিকের গুলো থাকুক। উপর থেকে মুছে দিয়ে একটা রাখবো। তাহলে সুন্দর করে বসাতে পারবো আরকি। ঠিক আছে? এই যে। ঠিক আছে? একটা হলুদ রেখা রাখবো। এই যে জানেন এই একটা রাখি। এটা রাখলাম। এবার কি বলছে? এই যে বিন্দু থেকে দূরত্ব আর এইদিকে আরেকটা দূরত্ব যদি আমি নিই, এই যে লাল রং দিয়ে যদি আমি এদিকে আরেকটা রেখা টানি এই হলুদ পয়েন্ট থেকে, দেখেন এই রেখার উপর আমি আরেকটা টানলাম না? তাহলে ওরা যেটা বলতে চাইছে এই যে এই লাল রং আর এই হলুদ রং সমান পরস্পর। ভাই কি বললেন এটা আবার? বুঝি নাই। লাল রং আর হলুদ রং সমান। ঠিক আছে? আমি তাহলে এই রংটাকে একটু চেঞ্জ করে দিই। নাহলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ১ মিনিট। ঠিক আছে? এখন দেখেন, এখন তাহলে বুঝবেন যে লাল রং আর হলুদ রং সমান বলতে আমি কি বুঝাইছি। ঠিক আছে? সংজ্ঞা অনুসারে এটাই বলছে যে এই লাল রং আর হলুদ রং সমান হবে। এখন বলতে ভাই লাল রং কি শুধু এক জায়গায়? জীবনেও না। নিচের দিকেও লাল রং আছে। এই যে এখান থেকেও এই যে লাল রং এটা সমান, এটা সমান। ঠিক আছে? মানে যে ওইদিকে যেদিকে লাল রং ওইদিকে হলুদ রং। এরকম আরকি ব্যাপারটা। ঠিক আছে? এই যে এইদিকে হলুদ রং এই যে এখানে আছে। এই যে এটা। এইদিকে হলুদ রং এদিকে লাল রঙের সমান। বুঝা গেছে? ওরা এটাই বলছে। এদিকে লাল রং ওইদিকে হলুদ রঙের সমান। ঠিক আছে? এদিকে লাল রং ওইদিকের হলুদ রঙের সমান। এখন তাহলে আমি একটু চিন্তা করি তাহলে এই হলুদ পয়েন্টটার একটা নাম দিই। এটা দিলাম এস পয়েন্ট। এস ফর ফোকাস। ঠিক আছে? ফোকাস বা কি উপকেন্দ্র। এটা কিন্তু পুরোপুরি কেন্দ্র না। দেন কেন্দ্র কার থাকে? এটা একটা বৃত্ত। বৃত্তের এখানে একটা কেন্দ্র আছে। ঠিক আছে? একটা আবদ্ধ জিনিসের কেন্দ্র থাকে বা এটা একটা উপবৃত্ত ডিমের মতো এর একটা কেন্দ্র আছে এরকম জায়গায়। ঠিক আছে? কিন্তু ভাই পরাবৃত্ত কি কোনো মানে বদ্ধ জিনিস? পরাবৃত্ত তো কোনো বদ্ধ জিনিস না, তাই না? পরাবৃত্ত হচ্ছে উন্মুক্ত জিনিস। তাহলে উন্মুক্ত জিনিসের কখনো কেন্দ্র থাকবে না। এদের থাকবে উপকেন্দ্র। তাই এস এর নাম হচ্ছে উপকেন্দ্র। এগুলো আমরা সব দেখব পরে। সমস্যা নেই। ঠিক আছে? এটা হচ্ছে এস। এবার এই যে পয়েন্টটা, এই যে ধরেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম কিন্তু আমাদের সেই চলমান বিন্দু। এটা কিন্তু সে আমাদের চলমান বিন্দু P। এটাই কিন্তু আমাদের সেই Px, y বোঝা গেছে? এটা কিন্তু আমাদের সেই Px, y। আর এখানে তাহলে এই বিন্দুটার নাম কত? এটা আরেকটা র‍্যান্ডম বিন্দু। এটা হচ্ছে ধরেন যে M বিন্দু। ঠিক আছে? তো ওরা কি বলছে? ওরা বলছে যে এই SP দূরত্ব, এই যে SP দূরত্ব, ঠিক আছে? এই SP দূরত্ব ভাগ PM দূরত্ব। ঠিক আছে? এই SP দূরত্ব ভাগ PM দূরত্ব এই দূরত্বটা সবসময় ধ্রুবক থাকবে। মানে এদের ভাগফলটা সবসময় ধ্রুবক থাকবে। বুঝা গেছে? আর এই ধ্রুবকের নামই হচ্ছে উৎকেন্দ্রিকতা। মানে এই ধ্রুবকটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। সি দ্বারা প্রকাশ না করে ই দ্বারা প্রকাশ করি। এর নামই হচ্ছে উৎকেন্দ্রিকতা। ঠিক আছে? উৎকেন্দ্রিকতা। ইংলিশে যদি একটু পশকিট সাজি তাহলে এটার নাম ইসেন্ট্রিসিটি। ঠিক আছে? তো ওইটাও লিখে দিই। ইসেন্ট্রিসিটি। ঠিক আছে? ইসেন্ট্রিসিটি। বুঝা গেছে? এই বোঝা গেছে? তাহলে এদিকে লাল রং আর হলুদ রঙের দূরত্ব সমান, দূরত্বের ভাগফলটা সবসময় সমান হওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা। ভাই বুঝলাম। এতক্ষণ পর্যন্ত যা বলছেন মোটামুটি বুঝলাম। এগুলা এই দেখেন এগুলো কিন্তু আমরা আবার পড়ব। এখন বুঝলে বুঝেন, নাইলে খাতায় লিখে রাখেন। পরে আমরা এই ভাগফলগুলা নিয়ে আবার কাহিনী করব। কোন সমস্যা নাই। ঠিক আছে? তারপরে আমি পুরাটা মুছে আমি আরেকবার বুঝাই দিচ্ছি। আপনারা ভিডিও রিওয়াইন্ড করে একবার দেখে নেন। আমি আবার বুঝাচ্ছি তারপরেও। সমস্যা নেই। ওকে। তো আমি একটু পিছনের দিকে যাই। এনে মুছে দিই সব মুছে দিচ্ছি, হ্যাঁ? আপনারা যারা বুঝছেন তারা তো আলহামদুলিল্লাহ। যারা বুঝেন নাই তারা একটু আবার দেখেন। ঠিক আছে? লাল রঙগুলো না মুছি, হ্যাঁ? মুছলে কষ্ট হয়ে যাবে। আচ্ছা। তো দেখেন আমরা সংজ্ঞা থেকে আস্তে, আস্তে আগাবো, হ্যাঁ? দেখেন কি বলছে? যে সমস্ত চলমান বিন্দু এমনভাবে চলবে যেন ওই চলমান বিন্দু। ভাই চলমান বিন্দু মানে কি? যেটা ফিক্স না। দেখেন এই পয়েন্টের নামও XY। আমি যদি নিচে একটা পয়েন্ট দিই, ধরেন যে এই যে নিচের এই পয়েন্টটা ধরতেছি এটা হচ্ছে X, Y। আবার এই পয়েন্টটা যদি কথা বলি এটা হচ্ছে কি? X, Y। আবার যদি আমি এই পয়েন্টের কথা বলি তাহলে এটাও কি? এটা হচ্ছে X, মানে প্রত্যেকটাই হচ্ছে X, Y। বোঝা গেছে? প্রত্যেকটাই হচ্ছে কি? X, Y। তাহলে আমি যদি এখান থেকে একটা দাগ টানি এখন, এই যে ধরেন যে এটা ওই কি দাঁড়ালো এটা? একটা ধরেন যে এখান থেকে আমি এই দাগটা টানলাম। ওহহো!
যদি সোজা করে যদি একটু টানার চেষ্টা করি, এইটা মোটামুটি সোজা হয়েছে। এই হলুদ রংটা দেখেন, এই হলুদ রং আর আমি যদি একটা হচ্ছে লাল রং দিয়ে আমি যদি এই সাইডে টানি, তাহলে দেখেন এই যে এইদিকের একটা লাল রং টানতেছি, এই যে লাল রংটা এম, এটা হচ্ছে পরস্পর সমান। মানে কি এখান থেকে এটাও কি আমাদের এপি দূরত্ব না, এটা হচ্ছে আমাদের পিএক্স কমা ওয়াই, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের এসপি দূরত্ব ভাগ পিএম দূরত্ব। ঠিক আছে, এসপি দূরত্ব ভাগ পিএম দূরত্ব সমান ধ্রুবক। সব সময় এটা ধ্রুবক হবেই হবে। এই ধ্রুবকটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো লাল রং বোঝা যাচ্ছে না, আমি একটু সাদা করে দিই। ঠিক আছে, তো এই ধ্রুবকটা কি, এটা সবসময় ধ্রুবক থাকবে। অর্থাৎ ভাই ধ্রুবক মানে কি ভাই, ভাগফলটা সবসময় সমান থাকবে, বুঝছেন? ধরেন যে আপনার কাছে আজকে 10 টাকা আছে, আমার কাছে আজকে 5 টাকা আছে। ঠিক আছে, তাহলে আপনার আর আমার টাকার ভাগফল কত? 10কে 5 দিয়ে ভাগ করেন, ভাগফল হচ্ছে 2। কালকে আপনার কাছে আছে 100 টাকা, আমার কাছে আছে 50 টাকা। এবার 100কে 50 দিয়ে ভাগ করেন, তাও দেখেন 2। পরশুদিন আপনার কাছে আছে 1000 টাকা, আমার কাছে আছে 500 টাকা। ভাগ করেন, তাও দেখবেন 2। বুঝছেন? মানে দেখেন টাকা কিন্তু সমান না। আপনার কাছে কি যা টাকা, আমার কাছে কিন্তু সেই টাকা না। কিন্তু ভাগফলটা সবসময় সমান। বুঝছেন? এটাই বোঝে ভাগফল ধ্রুবক, মানে এটাই বোঝে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ধ্রুবক। তাহলে এসপি দূরত্ব ডিভাইডেড বাই পিএম দূরত্ব সবসময় ধ্রুবক হবে। এই ধ্রুবকটার নামই কি? এই ধ্রুবকটার নামই হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এটা লিখে ফেলি। তাহলে এই ধ্রুবকের নামই কি? উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এখন পরাবৃত্তের জন্য এটা 101, এটার ভ্যালু একরকম হয়। অর্থাৎ ই এর ভ্যালু পরাবৃত্তের সময় একরকম হয়, অধিবৃত্তের সময় একরকম হয়, উপবৃত্তের সময় একরকম হয়। বুঝছেন? তো এই যে ভ্যালুগুলো ডিফাইন করে এভাবে আরকি আইডেন্টিফাই করা হয় কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত, কোনটা পরাবৃত্ত, এটা এভাবেই চিহ্নিত করা হয় আরকি। ঠিক আছে? তো আমরা একটু যাই নিচের দিকে যাই। এতক্ষণ যা বলছি বুঝছেন তো আশা করি। এই জায়গাটা না বুঝলে আমি রিকোয়েস্ট করব একটু ঠান্ডা মাথায় আরেকবার চিন্তা করে আবার আসেন। ঠিক আছে? আচ্ছা। তো এখানে দেখেন এই যে লেখা আছে আরকি। মানে কার উৎকেন্দ্রিকতা কত এগুলো লেখা আছে। আমি এই চিত্রগুলো আবার আঁকি। চিত্রগুলো যে কেন মুছে গেল বুঝলাম না। আচ্ছা, পরাবৃত্ত আঁকলাম। আরে সেই হইছে। পরাবৃত্ত, এই হচ্ছে অধিবৃত্ত, একটু বাঁকা, অল্প বাঁকা। ঠিক আছে? যাই হোক। তো এই দেখেন এখানে লেখা আছে মানে সরলরেখার উৎকেন্দ্রিকতা হবে ইনফিনিটি। এন্ড কেন? আচ্ছা, আরেকটা জিনিস কি জানেন? উৎকেন্দ্রিকতা সহজ যদি সংজ্ঞা বলি, তো কতটুকু বাঁকা, মানে একটা জিনিস কতটুকু বাঁকা সেটাই হচ্ছে তার উৎকেন্দ্রিকতা। এখন দেখেন সরলরেখা কি বাঁকা? না। সরলরেখা হচ্ছে অসীম রকমের সোজা। তাই তার উৎকেন্দ্রিকতা হচ্ছে অসীম। বৃত্ত হচ্ছে পিওর বাঁকা। মানে একদম গোল, শূন্যের মতো। তাই ওর উৎকেন্দ্রিকতা হচ্ছে 0। এভাবে আরকি মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে কার উৎকেন্দ্রিকতা কত? এটা কিন্তু এমসিকিউতে আসবে। তাহলে দেখেন অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে? 1 এর থেকে বেশি। আর পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 1। আর উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 0 এর থেকে বেশি কিন্তু 1 এর থেকে কম। বুঝা গেছে? তো এইবার এগুলার আমরা একটু প্রমাণ দেখব। ঠিক আছে? আচ্ছা, তো একটা কথা বলি। আপনারা ধরেন যে পরীক্ষার আগে তো ওয়ান শট ক্লাস দেখেন মোটামুটি। অ্যান্ড ওয়ান শট ক্লাসগুলার লেন্থ কতক্ষণ হয় বলেন তো? ধরেন যে ফনিক্সের ওয়ান শট ক্লাসের আমি যদি YouTube থেকে একটা খুঁজি, মোটামুটি ভালো একটা, মোটামুটি কি যারা পড়াইছে সবাই তো বুয়েটে, বুটেক্স এরকমই পড়ে। তো সবার ওয়ান শটই তো বেস্ট। ঠিক আছে? কিন্তু তারপরেও ন্যূনতম সময় যদি আপনি দেখেন, মোটামুটি ৪ ঘন্টা প্লাস অবশ্যই। ঠিক আছে? মানে ৪ ঘন্টা প্লাস টাইম লাগবে আপনার হচ্ছে ওয়ান শট ক্লাস করতে গেলে ফনিক্সের। আরো বেশিই লাগতে পারে। ঠিক আছে? আমি ৬ ঘন্টা ধরি। ঠিক আছে? ৬ ঘন্টা ধরলাম যে আপনার ওয়ান শট ক্লাস করতে গেলে ৬ ঘন্টা লাগবে। পরীক্ষার আগে আরকি রিভাইজ হিসেবে। তো এখন দেখেন ৬ ঘন্টা হচ্ছে আপনার কি জন্য লাগতেছে? ওয়ান শট করতে। এখন আমার এই ক্লাসগুলা আমার হয়তোবা আজকে বেসিক পড়াইতে লাগবে ১ ঘন্টা। তারপর হচ্ছে পরবর্তী ক্লাস করাইতে লাগবে ২ ঘন্টা, ২ ঘন্টা, আ মোটামুটি ৩ ঘন্টা বা ৩.৫ ঘন্টা। তাহলে কতক্ষণ হইল? ৪.৫ ঘন্টা। উপবৃত্ত পড়াইতে লাগবে ২ ঘন্টা, আর অধিবৃত্ত পড়াইতে লাগবে ২ ঘন্টা। তাহলে কতক্ষণ হয়? ৪.৫, ৫.৫, ৪.৫, ৭.৫, ৮.৫। মোটামুটি ৯ ঘন্টা লাগবে। তো দেখেন আপনি ওয়ান শট করলে আপনার লাগবে ৬ ঘন্টা। আর আপনি বেসিক থেকে পড়লে আপনার লাগবে হচ্ছে ৯ ঘন্টা। তো ৩ ঘন্টার জন্য আপনি অনেক মানে মোটামুটি ভালো জিনিসপাতি হারাবেন বলা যায়। ঠিক আছে? এখন বলতে হবে ভাই ওয়ান শটে তো সবকিছু থাকে। হ্যাঁ, সবকিছু থাকে। কিন্তু ২ টার ভিতরে পার্থক্য আপনি করলেই বুঝবেন। ঠিক আছে? আচ্ছা। আমি কিন্তু আবার অন্য ভাই মানে ভালো ভাইয়াদের বুয়েটে যারা পড়ে ওনাদের ওয়ান শটের সাথে আমার ক্লাসের তুলনা করতে বলি নাই। আমি ওনাদের ক্লাসের সাথে ওনাদেরই বেসিক ক্লাসের তুলনা করতে বলছি। ঠিক আছে? সাবধানে। আচ্ছা, তো গেল। তো উৎকেন্দ্রিকতা জিনিসটা আমরা তাহলে বুঝলাম। তো এখন চলেন উৎকেন্দ্রিকতার পরিচয় আমরা একটু জানি। উৎকেন্দ্রিকতা তাহলে বুঝলাম। আচ্ছা। তো ১ম এ আমরা কার উৎকেন্দ্রিকতা বের করব? অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করি আগে চলেন তাইলে। কি এখানে কি এরকম হয়ে গেল না উৎকেন্দ্রিকতা নির্ণয়টা? আচ্ছা, সমস্যা নাই। যেমন আছে আরকি থাকুক, সমস্যা নেই। আমরা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতাটা বের করি। ঠিক আছে? চলেন। একটা অধিবৃত্ত যদি আঁকি আমি। ঠিক আছে?
একটা অধিবৃত্ত যদি আঁকার চেষ্টা করি, মানে দেখেন এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, হ্যাঁ? কিন্তু তারপরে ওই মানসিক শান্তি আরকি। যে ক্লাসে কিছু বাদ দিন। হইছে কিছু? কিছুই হয়নি এটা। আহা! হইছে কোনরকম এটা। অধিবৃত্ত, ঠিক আছে? অধিবৃত্ত কিন্তু ২ টা থাকে। আমি একটা নিয়ে কাজ চালিয়ে দিই। এখানে ধরেন যে ওই দূরের যেটা নিয়ামক রেখা যেটা আরকি, হ্যাঁ? এটা হচ্ছে অধিবৃত্ত, মানে এটা হচ্ছে গ্রাফ পেপারের y অক্ষ। দাঁড়ান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপারের y অক্ষ, এই যে এটা। আমি কালারটা একটু চেঞ্জ করি না? একটু চেঞ্জ করলে ভালো হয়। তো গ্রাফ পেপারটাকে আমি লাল রং দিই। এটা হচ্ছে গ্রাফ পেপারের y অক্ষ, হ্যাঁ? ১ মিনিট, কি করলাম? এই যে এটা হচ্ছে গ্রাফ পেপারের y অক্ষ, লাল রংটা। আর এটা হচ্ছে অধিবৃত্ত হচ্ছে সাদাটা। আর তাইলে নিয়ামক রেখাটাকে আমি হলুদ রং করি। হলুদ না করে এটা করি। এটা হচ্ছে নিয়ামক রেখা। ঠিক আছে? তাহলে অধিবৃত্ত সাদাটা, এটা হচ্ছে নিয়ামক রেখা। হয়ে গেল, শেষ। এখন ভাই সবই বুঝলাম। কোন সমস্যা নাই। সব বুঝছি, সব বুঝে গেছি। এখন আপনি কিছু দেখান। তো দেখেন এখানে S বিন্দু ফোকাস হচ্ছে এরকম জায়গায়। ঠিক আছে? আর P বিন্দু হচ্ছে এরকম জায়গায়। আর M বিন্দু হচ্ছে কোথায়? এরকম জায়গায়। তো এই যে SP দূরত্ব আর এই হচ্ছে কি PM দূরত্ব। ঠিক আছে? তো এইটা কাহিনী করলে যেটা দেখা যায়, SP দূরত্বটা হচ্ছে বড় হয়। বুঝছেন? PM এর থেকে SP দূরত্বটা একটু বড় হয়। এখন বলতে পারেন, ভাই প্রশ্ন তো মানে আপনি তো প্রমাণ তো দেখাইতে পারতেছেন না। উত্তর হচ্ছে, ভাই আমি প্রমাণ পারি না। সোজা কথাই। ঠিক আছে? প্রমাণ আপনার লাগবেও না, আমিও পারি না এই কারণেই। যদি লাগতো তাহলে তো আমিও পারতাম। তাই না? আচ্ছা। ঠিক আছে? তো এখন দেখেন এরকম যখন ঘটবে তখন দেখেন তো আমি যখন এরকম করব, এই SP/PM যখন আমি করব, তখন দেখেন তো কি হইছে ব্যাপারটা? SP হচ্ছে বড়, PM হচ্ছে ছোট। ঠিক আছে? SP হচ্ছে, এখন বলতে পারেন, ভাই আপনি এই জিনিসটা আপনি কেমনে জানেন? ভাই এটা মুখস্থ। সোজা বাংলায় এটা মুখস্থ। ঠিক আছে? আর বইতে কি প্রমাণ আছে? আমি একটু চেক করি ১ মিনিট। ১ মিনিট। বইতে প্রমাণ হচ্ছে না, বইতে কোনো প্রমাণ নাই। ঠিক আছে? বইতে আমি কোনো ধরনের প্রমাণ পাইলাম না। সরি। এখন বইতে যেহেতু নাই, তাইলে কি আমার প্রমাণ পড়াটা কি বাধ্যতামূলক ছিল? জীবনেও না। তা আমিও পারি না। ঠিক আছে? তারপরেও আমি একটু খুঁজি, আরেকটু খুঁজি। ১ মিনিট। থাকলে ভালোই তো। বুঝছেন? থাকলে মানে প্রমাণ দেখাইলে মোটামুটি ভালো লাগে আরকি, যে না থাক কিছু তো পারি। হুম। আছে, বইতে প্রমাণ আছে, পাইছি। অনেক কষ্টের পরে বইতে প্রমাণ পাইছি। কিন্তু কথা হচ্ছে এই প্রমাণ আপনার ইহকালে কখনো কাজে লাগবে না। যদি না আপনি হাইলি ম্যাথ অলিম্পিয়াড এর মানে স্টুডেন্ট হন, বা একদম ডেডিকেটেড হয়ে বইটা টার্গেট থাকে, তাইলেই পারবেন এই প্রমাণ। বইতে আছে, বই থেকে দেখে নিন। কারো যদি ইচ্ছা হয়, জীবনেও লাগবে না। ঠিক আছে? আচ্ছা, হইল। তাহলে রাখি দিই আমি। আচ্ছা, গেল। তো এটা যখন ঘটবে তাহলে দেখেন তো ব্যাপারটা কি হইছে? SP হচ্ছে বড় আর PM হচ্ছে ছোট। তো একটা বড় জিনিসকে ধরেন যে উপরে হচ্ছে ১০ আছে আর নিচে হচ্ছে ৯ আছে। এটা আপনি ভাগ করে দেখেন, এটা দেখবেন ১ পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে? মানে একের থেকে একটু বড়ই আসবে। ঠিক আছে? ভাগফলটা সবসময় SP যেহেতু বড়, তাহলে সেই হিসেবে আমি বলতে পারি যে যেহেতু SP বড় আর PM ছোট, তাই অলওয়েজ E is greater than 1। অধিবৃত্তের ক্ষেত্রে এটা সবসময় ঘটবে। E হচ্ছে ১ এর থেকে বড় হবে। মানে উৎকেন্দ্রিকতা ১ এর থেকে বড় হবে অধিবৃত্তের সময়। ঠিক আছে? আচ্ছা, এবার একটু নিচে নামি। মানে অধিবৃত্ত গেল, উপবৃত্তের জন্য যদি একটু দেখি। উপবৃত্তের যদি চিত্রটা যদি আমি একটু আঁকি, উপবৃত্ত দেখতে অনেকটা এরকম। ঠিক আছে? এই যে এরকম। ডিমের মতো আরকি। আচ্ছা। তো এর হচ্ছে এখানে আছে নিয়ামক, এটা হচ্ছে কি স্পর্শক হচ্ছে এখানে। মানে এটা হচ্ছে স্পর্শক, এই যে স্পর্শ করে আছে। আর নিয়ামক রেখা একটু এইদিকে। এই যে এটা হচ্ছে নিয়ামক রেখা। ঠিক আছে? আর এই হচ্ছে এই। তো আমি কি করছিলাম? লাল রং করছিলাম না? ওই যে গ্রাফ পেপারের এক্স অক্ষ আর ওই অক্ষকে লাল রং করে দিলাম। ঠিক আছে? আচ্ছা। এগুলা এক্স অক্ষ, ওই অক্ষ যদি আমি এখন বলতেছি, তারপরেও এটা কিন্তু আলাদা পরিচয় আছে, এগুলো আমরা পরে দেখব, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা। এখানে দেখেন, এখানে হচ্ছে এস বিন্দু আছে। আর ফোকাস হচ্ছে এরকম জায়গায়। এই যে ধরেন যে এখানে হচ্ছে ফোকাস আছে। উপবৃত্তের ক্ষেত্রে ফোকাস ২ দিকে থাকে। এদিকেও থাকে, এদিকেও থাকে। দেখেন আপনি মাঝখান থেকে যদি কাটেন উপবৃত্তটাকে, তাহলে দেখেন তো এইদিকে একটা পরাবৃত্ত, এদিকে একটা পরাবৃত্ত না?
আসলে তাই হয়। যখন আমরা সূত্র মুখস্থ করব তখন দেখব যে পরবর্তী সূত্রগুলোকে ডাবল করে দিলে উপবৃত্ত সূত্র চলে আসে। ঠিক আছে? তো এই কারণে আমি আগেই বলছিলাম যে ১৫০ টা সূত্র থাকলেও ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে P বিন্দুটা আছে। ধরেন যে একটু সুন্দর করে আঁকি যদি। এখানে হচ্ছে P বিন্দুটা আছে, x, y আর এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে ধরেন যে S বিন্দুটা এখানে আছে। ঠিক আছে? এই যে এখান থেকে এই দূরত্বটুকু আর এখান থেকে এই দিকের দূরত্বটুকু মানে m পরিমাণ দূরত্বটুকু, এই দূরত্বটুকুর অনুপাত হচ্ছে সমান হয় SP ডিভাইড বাই PM। এখন এখানে দেখেই বোঝা যাচ্ছে যে PM দূরত্বটা অনেক বেশি। PM দূরত্বটা বড়, SP দূরত্বটা ছোট। এটা সবসময় দেখেই বোঝা যাচ্ছে। দেখেন আপনি চিত্রটা দেখলেও মোটামুটি বুঝতে পারবেন। তো এখন দেখেন তাহলে এখন কিরকম? এখন হচ্ছে উপরে হচ্ছে ৳৯ আর নিচে হচ্ছে ৳১০। এখন দেখবেন এটা কিন্তু 0 সামথিং আসবে। মানে ১ এর সমান আসবে না, ১ এর থেকে একটু কমই আসবে সবসময়। মানে উপরে যদি আপনি ছোট সংখ্যা বসান তাহলে আরকি। তাহলে এই কারণেই এই উপবৃত্তের জন্য এর মানটা কত? এর মান সবসময় উপবৃত্তের জন্য ১ এর ছোট। কিন্তু এই কি করলাম? ১ এর ছোট। কিন্তু অবশ্যই ০ থেকে কিন্তু বড় হইতে হবে। নাহলে কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। তো ইনফিনিটি কখন হয়? সরলরেখার জন্য। তো এটা দেখব আমরা। তাহলে আপনাদেরকে শুধু এতটুকু মুখস্থ রাখতে হবে যে উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা এটা। গেল। এরপর সামনে যাই। এরপর হচ্ছে পরাবৃত্ত। ওফ! সেই পরাবৃত্ত না? তো পরাবৃত্ত, পরাবৃত্ত তো আমরা দেখছি একটু আগে। তারপর আরেকবার দেখি সমস্যা নেই। এই যে একটা পরাবৃত্ত আঁকলাম। এই যে একটা পরাবৃত্ত। এই হচ্ছে আমাদের গ্রাফ পেপার। এই হচ্ছে আমাদের গ্রাফ পেপার। সেই হইছে গ্রাফ পেপারটা। একদম সমান করে দিই, সোজা করে দিই। এই তো হয়েছে। হইছে। এর উপর নিচে নামাই। এই তো। ঠিক আছে? স্পর্শ করে না। স্পর্শ করাইতে হবে, হ্যাঁ? তো এগুলো চিত্র আঁকাও আমরা দেখব কিভাবে চিত্র আঁকতে হয়। ঠিক আছে? কি আসতেছে বারবার? হইছে। ঠিক আছে? ওফ! পারফেক্ট। আর এটাকে যদি কপি করি, কপি করে যদি পেস্ট করি, হুম, মারি দিই এখানে। এই তো হয়ে গেছে। পারফেক্ট। এবার এটা হচ্ছে গ্রাফ পেপারের কয় অক্ষ লাল রং করে দিলাম। হয়ে গেছে। তাহলে এবার দেখেন, এবার আমরা কি পড়ছিলাম যে উপবৃত্তের সরি পরাবৃত্তের সময় কি হবে? পরাবৃত্তের সময় ফোকাস কোথায় আছে বা উপকেন্দ্র কোথায় আছে? এরকম জায়গায়। S বিন্দুটা হচ্ছে এখানে। আর P বিন্দু কোথায়? এখানে। এখানে হচ্ছে P, x, y এখানে আছে। আর M বিন্দু কোথায় আছে? M বিন্দু আছে এখানে। ঠিক আছে? তো এইখান থেকে এই যে S থেকে P পর্যন্ত দূরত্ব আর এই P থেকে M পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি পড়ছিলাম? পরাবৃত্তের সময় এই দূরত্বটা হয় সমান। বুঝছেন? এই যে SP দূরত্ব ডিভাইড বাই PM দূরত্ব। বুঝছেন? পরাবৃত্তের সময় এই দূরত্বটা সবসময় সমান হয়। তাহলে সমান যদি হয় উপরে যদি ৳১০ থাকে নিচেও তাহলে ৳১০ কাটাকাটি করলে উপরেও 1 নিচেও 1 তাই না? তো এরকমই হয় আরকি বুঝছেন? পরবর্তী সময় এটা সবসময় সমান হয়। ধ্রুবকটা সবসময় সমান হয় মানে 1 হয় আরকি। তাহলে এই কারণেই উপবৃত্তের সময় উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 এই যে সেই 1 বুঝে গেছে? আচ্ছা গেল। এখন এরপর কি আছে? বৃত্ত, ঠিক আছে? বৃত্ত। ভালো কথা একটা বৃত্ত আঁকি। ঠিক আছে? এই যে বৃত্ত একটু আগে সুন্দর একটা বৃত্ত আঁকছিলাম এখন আর হবে না। দেখছেন? প্রয়োজনের সময় সুন্দর বৃত্ত হবে না। মোটামুটি হইছে। ঠিক আছে? এখন বৃত্তের কিন্তু উপকেন্দ্র নেই। বৃত্তের কিন্তু ডাইরেক্ট কেন্দ্রই আছে। ঠিক আছে? এই হচ্ছে আলফা, বিটা। একটা কেন্দ্র আলফা, বিটা আমি ধরে নিলাম। আর এইদিকে সেই রেখাটা আছে। এখন আর গ্রাফ পেপার এক্স অক্ষ, Y অক্ষ না আঁকি ওইটা আমার দরকারই নাই এখন। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে দেখেন এখন ধরেন যে এখানে পি বিন্দুটা এখানে আছে। x, y আর M বিন্দু এখানে আছে। এখন বৃত্তের ক্ষেত্রে কি হয় জানেন? এই দূরত্বটা তো আপনার পরিচিত, ঠিক আছে। কিন্তু এই দূরত্বটা হয়ে যায় ইনফিনিটি। এই যে এটা হচ্ছে ইনফিনিটি সংখ্যক দূরত্ব। P থেকে M পর্যন্ত দূরত্বটা এটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? ইনফিনিটি। ঠিক আছে? তাহলে কি হয়? SP/PM না? দেখেন SP তে একটা ভ্যালু আছে। কিছু না কিছু তো থাকবে দূরত্ব আর এখানে হচ্ছে ইনফিনিটি। এখন দেখেন দুনিয়ার যেকোনো সংখ্যাকে যদি আপনি ইনফিনিটি তে ভাগ করেন তাহলে উত্তর কত আসে বলেন তো? 0। এবার বুঝছেন? তাহলে এই কারণেই বৃত্তের জন্য ওই উৎকেন্দ্রিকতার ভ্যালুটা 0 আসে। ঠিক আছে? আচ্ছা। এবারে সামনে যাই। এবার হচ্ছে সরলরেখা। উফ! সেই, তাই না? তো সরলরেখার জন্য কি করা লাগবে কিছু? করি। মানে চোখের শান্তি। ঠিক আছে? মানে দেখেন সোজা বাংলায় বলি, সরলরেখা হচ্ছে অসীম রকমের সোজা। তাই সরলরেখার উৎকেন্দ্রিকতা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? তাহলে সরলরেখার উৎকেন্দ্রিকতা কত? ইনফিনিটি। কেন? কারণ সরলরেখা অসীম রকমের সোজা। ওর কোনো নিয়ামক রেখা খুঁজেই পাওয়া যাবে না কোনো দিকে। ওর কোনো কেন্দ্রও নাই। কিছুই নাই বলতে গেলে। ঠিক আছে? তো সরলরেখার উৎকেন্দ্রিকতা হচ্ছে ইনফিনিটি। এটা মনে রাখতে পারেন। ঠিক আছে? তাহলে উৎকেন্দ্রিকতা সম্পর্কে আমরা তো কয়েকটা জিনিস পড়লাম। উৎকেন্দ্রিকতা হচ্ছে ছড়ায় যাওয়ার প্রবণতা। ঠিক আছে? এভাবে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ছড়ায় যাওয়ার প্রবণতা ধরতে পারেন আপনি মোটামুটি। ঠিক আছে? এখন আমরা আরেকটা জায়গায় যাবো। আমরা কিন্তু
সরলরেখা পড়তেছিলাম না। আমরা কিন্তু পড়তেছিলাম হচ্ছে এক জোড়া সরলরেখা। আমরা কিন্তু কনেক্সের সময় ১ম এই বলছিলাম যে কি আমরা মেইনলি এক জোড়া সরলরেখা পড়বো। ঠিক আছে? এখন এক জোড়া সরলরেখা কখন পাওয়া যায় বলেন তো? এক জোড়া সরলরেখা। ঠিক আছে? দেখেন আমি বলি 3x + 4y - 3 = 0 এটা একটা সরলরেখার সমীকরণ। আবার 2x - 2y + 4 = 0 এটা আরেকটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে? এখন আপনি যদি একটা কাজ করেন, আমি একটা কাজ করি 4 টা উঠাই দিয়ে এখানে অন্য কিছু বসাই। 5 বসাইলাম। আপনি যদি এই ২ টা সরলরেখা গুণ করে দেন তাহলে ২ টা সরলরেখা পাবেন না? আসলে তাই ঘটে। এক জোড়া সরলরেখা বলতে এটাই বোঝায় যে ২ টা সরলরেখার গুণফল বুঝছেন? এই যে -3 এটা একটা সরলরেখা গুণ করে দিলাম অন্য একটা সরলরেখার সাথে। ঠিক আছে? এই দেখেন ২ টা যেকোনো ২ টা সরলরেখা আপনি দুনিয়ার যেকোনো ২ টা সরলরেখাকে ধরে গুণ করে দেন, ওইটা এক জোড়া সরলরেখাই আসবে। ঠিক আছে? তো এটা কখন ঘটে জানেন? এটা যখন হচ্ছে আপনি অধিবৃত্তের সময় আমি অধিবৃত্তের কাছে যদি একটু যাই, অধিবৃত্ত কোথায়? এই যে অধিবৃত্ত এখানে না? দেখেন আমরা কিন্তু ১ম এ বলছিলাম যে অধিবৃত্ত কয়টা? ২ টা না? অধিবৃত্ত ২ টা তো, তাই না? তো অধিবৃত্ত আমার সবসময় তো ২ টা থাকে একসাথে। দেখেন আমি যখন ১ম এ চিত্র আঁকছিলাম এখানে দেখেন অধিবৃত্তের সময় কিন্তু আমি ২ টা চিত্র আঁকছিলাম একসাথে। ঠিক আছে? তো এই ২ টা চিত্রকে যখন আপনি মানে নিয়ামক রেখাটাকে কাছে আনতে এত কাছে যখন চলে আসবে, তখন দেখা যায় যে একদম সোজা হয়ে যায়। তখন হচ্ছে এক জোড়া সরলরেখা পাওয়া যায় আরকি। ঠিক আছে? তো অত বেসিক এ যাওয়া লাগবে না। শুধু এতটুকু মনে রাখেন যে নিয়ামককে কাছে আনলে ২ টি পাশের অধিবৃত্ত একদম সোজা হয়ে একে অপরের উপর আপতিত হলে তারা হচ্ছে একজোড়া সরলরেখা নির্দেশ করে। তো এত কিছু বোঝা লাগবে না আমাদের। আমরা যখন অধিবৃত্ত আবার ভালোভাবে বেসিক পড়ব তখন আবার আমরা এই জিনিসটা মাথায় রাখবো। যে একজোড়া সরলরেখা কিভাবে দেখবো আরকি। আপাতত এতটুকু মনে রাখেন যে একজোড়া সরলরেখা আর বেশি কিছু না। একজোড়া সরলরেখা বলতে এটাই বোঝায় যে ২ টা সরলরেখার গুণফল। ঠিক আছে? তো আপনারা চাইলে এটা হচ্ছে ডেসমোজে গিয়ে অর্থাৎ এই লাইনটা ডেসমোজে গিয়ে বসায় দেখতে পারেন। এটা আসলে একজোড়া সরলরেখাই নির্দেশ করবে। এই যে এটা একজোড়া সরলরেখাই নির্দেশ করবে সবসময়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের উৎকেন্দ্রিকতাটা গেল। মোটামুটি উৎকেন্দ্রিকতা আমরা বুঝছি। এবার দেখেন আমরা কিন্তু এতক্ষণ কি করছিলাম বলেন তো? আমরা আরেকটু যদি আগে যাই, দেখেন আমরা কিন্তু যখন কনিক্স পড়তেছিলাম, কনিক্সের ১ম এ সংজ্ঞা ছিল আর পরে সমীকরণ ছিল। তো সংজ্ঞা থেকেই আমরা এই কাহিনীগুলো করছি যে কনিক্সের সংজ্ঞা থেকে আমরা এখানে ১ম এ উৎকেন্দ্রিকতার ব্যাপারটা বুঝছি। আর তারপরে আমরা হচ্ছে উৎকেন্দ্রিকতা নিয়ে একটা কাহিনী করছি। তাহলে কনিক্সের সংজ্ঞা থেকে আমাদের যাবতীয় যত কাহিনী দরকার ছিল সব করে ফেলছি। আর বাকি আছে কি? কনিক্সের সমীকরণ থেকে একটু কাহিনী করা। এই যে দেখেন সেই কনিক্সের সমীকরণ। ঠিক আছে? এই দেখেন সেই কনিক্সের সমীকরণ। ঠিক আছে? তো এই সমীকরণটা কি জিনিস ভাই? সমীকরণ তো বুঝলাম। ঠিক আছে, কনিক্সের সমীকরণ হচ্ছে এটা, এটা আপনি বলছেন আমি মানিয়ে নিয়েছি যে এটা কনিক্সের সমীকরণ। নিচে এগুলো আবার কি লিখছেন? বা এই সমীকরণটা কখন অর্থাৎ এই যে সমীকরণটা, এই যে সুন্দর একটা সমীকরণ, এই সমীকরণটা কখন একজোড়া সরলরেখা প্রকাশ করবে? এই সমীকরণটা কখন একটা অধিবৃত্ত প্রকাশ করবে? এই সমীকরণটা কখন পরাবৃত্ত প্রকাশ করবে? এটাই আমাদেরকে এখন পড়তে হবে। ঠিক আছে? আর কিছুই না। এটা সোজা হবে? সোজা তো হবে না। আচ্ছা, যেমন আছে থাক। ঠিক আছে? তো ওইটাই আমাদেরকে এখন পড়তে হবে। তো দেখেন, এইখানে এই সরলরেখার এই সমীকরণটাতে আরকি কোন ইয়া আছে দেখেন তো? মানে কোন ধ্রুবক আছে কোনটা? এই যে A একটা ধ্রুবক না? এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এখানে H একটা ধ্রুবক, এখানে G একটা ধ্রুবক, এখানে F একটা ধ্রুবক, এখানে C একটা ধ্রুবক। দেখেন কয়টা ধ্রুবক আছে? ৫ টা ধ্রুবক আছে। বলতেন, "বাহ! এতগুলো ধ্রুবক?" উত্তর হচ্ছে, "হ্যাঁ, কিছু করার নাই।" এখন ভাই সবই বুঝলাম এটা ধ্রুবক। দেখেন নিচে আমি একটা কাজ করছি। এই ধ্রুবকগুলোকে নিয়ে একটা নির্ণায়ক বানাইছি। এই যে দেখেন এই ধ্রুবকগুলোকে নিয়ে আমি নিচে একটা নির্ণায়ক বানাইছি। কিভাবে বানাইছি দেখছেন? A, B, C কে দিছি কোনাকুনি। এই যে দেখেন A, B, C কে দিলাম কোনাকুনি। ঠিক আছে? আর এদিকে কি H, G, F আবার নিচের দিকেও H, G, F মানে একদম সেইম সিকোয়েন্স এ দিছি কিন্তু। ঠিক আছে? এটা মাথায় রাখা যাবে? আচ্ছা। তো এখন H কোথায় আছে ভাই? দেখেন তো H আছে X, Y এর সাথে। এখানে খেয়াল করেন। দেখেন যেখানে হচ্ছে H কোথায় আছে? H আছে X, Y এর সাথে। ঠিক আছে? G কোথায় আছে? শুধু X এর সাথে। F কোথায় আছে? শুধু Y এর সাথে। B কোথায় আছে? Y স্কয়ার এর সাথে। A কোথায় আছে? X স্কয়ার এর সাথে। এইগুলো আমাকে মনে রাখতে হবে যে কে কার সাথে আছে এটা আমাদের মনে রাখতে হবে। এখন এটা ভাই অঙ্ক করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আশা করি সমীকরণটা আপনাদের খাতায় লেখা শেষ। আমি এগুলো মুছে দিই। যেগুলো মুছে দিই একটু। ঠিক আছে? আচ্ছা গেল। তো এই সমীকরণটা ভাই এখন কি বলতে চাচ্ছে? আপনি বলতে চাচ্ছেন কি সেটা আমাকে একটু বলেন। ভাই দেখেন বেশি করে তো বলতে চাচ্ছি না। দেখেন এই সমীকরণটা থেকে আমরা এই যে নির্ণায়ক যেটা এটার ভ্যালু বের করব। এটার ভ্যালুটা আমরা বের করব। ঠিক আছে? এটার ভ্যালু বের করলে আমি কিছু তো একটা পাবো, তাই না? এই নির্ণায়কটা যদি সলভ করি আমি কিছু একটা পাবো না? ভ্যালু কিছু একটা পাবো।
এই ভ্যালুটা যদি শূন্য হয় তাহলে একরকম ঘটনা ঘটবে, আর এই ভ্যালু যদি শূন্য না হয় তাইলে একরকম ঘটনা ঘটবে। ঠিক আছে? এখন ভাই কখন কি? যদি এই ডি এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে সেটা একজোড়া সরলরেখা নির্দেশ করবে। যদি ডি এর ভ্যালু শূন্য হয়, অর্থাৎ যে সমীকরণ একটা সমীকরণকে আমি ইউজ করে যদি ডি এর ভ্যালু নির্ণয় করে যদি দেখি যে ডি এর ভ্যালু শূন্য, তাহলে সেটা একজোড়া সরলরেখা নির্দেশ করবে। আর যদি ডি এর ভ্যালু শূন্য না হয় তাইলে এইগুলো থেকে যেকোনো একটা নির্দেশ করতে পারে। যদি ডি এর ভ্যালু শূন্য না হয় তাহলে এগুলো থেকে যেকোনো একটা নির্দেশ করবে। যেকোনো একটা মানে যেকোনো একটা। ঠিক আছে? তাহলে প্রথমে দেখতে হবে ডি এর ভ্যালু শূন্য কিনা। যদি ডি এর ভ্যালু শূন্য হয় তাহলে সেটা মানে সেই সমীকরণটা একজোড়া সরলরেখা নির্দেশ করতেছে। আর যদি ডি এর ভ্যালু শূন্য না হয় তাহলে সেটা হইতে পারে অধিবৃত্ত, সেটা হইতে পারে পরিবৃত্ত, সেটা হইতে পারে উপবৃত্ত, সেটা হইতে পারে বৃত্ত। তখন আর আমার কোনো মানে আমি দেখে বলতে পারব না যে আচ্ছা তাহলে কি হবে? সেটার জন্য আবার আমাদের নেক্সট কাহিনী করা লাগবে। তো নেক্সট কাহিনী কি? সেটা আমরা এবার দেখে ফেলি। দেখেন, বেশি কিছু করার দরকার নেই। আমরা কি করব? দেখেন, যখন অধিবৃত্ত হবে কিনা সেটা যখন চেক করব, দেখেন কেটে দিই এগুলো সব, দরকার নেই। ইস অধিবৃত্ত হবে কিনা? ডবল লিখি। প্রথমে অধিবৃত্ত না হওয়ার জন্য প্রথমে হচ্ছে ডি নট ইকুয়াল 0 হইতে হবে। প্রথম শর্ত। আর তারপর ab মাইনাস এইচ স্কোয়ার কে শূন্যের ছোট হইতে হবে। বুঝা গেছে? এই ২ টা শর্ত আরকি। অধিবৃত্ত হওয়ার জন্য ২ টা জিনিস। প্রথমে ডি নট ইকুয়াল 0 হইতে হবে তো ঠিক আছে। আবার ab মাইনাস এইচ স্কোয়ার কে শূন্যের ছোট হইতে হবে। যদি এমন হয় তাহলে সেই সমীকরণটা একটা অধিবৃত্ত। ভালো কথা, মানলাম। ভাই পরবর্তী সময় কি হইতে হবে? পরবর্তী সময়ে ডি নট ইকুয়াল 0 হইতে হবে। কিন্তু এখানে কি করতে হবে? এখানে ab মাইনাস এইচ স্কোয়ার কে শূন্যের সমান হইতে হবে। ঠিক আছে? ab মাইনাস এইচ স্কোয়ার কে কি শূন্যের সমান হইতে হবে। ভাই এটাও মানলাম, সমস্যা নেই। এবার উপবৃত্তের জন্য কি হইতে হবে? ডি নট ইকুয়াল 0 হইতে হবে অবশ্যই। আর ab মাইনাস এইচ স্কোয়ার কে তাহলে কি হইতে হবে? অবশ্যই শূন্যের বড় হইতে হবে। ঠিক আছে? মানলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানিয়ে নিছি, আপনি বলছেন মানিয়ে নিছি, সমস্যা নেই। বৃত্তের সময় কি হইতে হবে? বৃত্তের সময় বেশি কিছু না। ডি নট ইকুয়াল 0 তো হবেই হবে। a আর b কে সমান হইতে হবে। ঠিক আছে? আবার h এর মান 0 হইতে হবে। এই জিনিসগুলো হওয়া লাগবে বৃত্তের সময়। বুঝছেন? তার মানে বৃত্তের সমীকরণে একটা মজার জিনিস হচ্ছে বৃত্তের সমীকরণে x স্কয়ার এই x স্কয়ারের সহগ যত y স্কয়ারের সহগও ততই হওয়া লাগবে বৃত্তের সমীকরণে। আর xy যুক্ত কোনো পদ থাকতে পারবে না। h এর মান 0, দেখেন এই জায়গাটা হচ্ছে বৃত্তের সময় 0 হয়ে যাবে। এই যে এই জায়গাটা দেন আমি একটু দেখাই। যে এই জায়গাটা হচ্ছে বৃত্তের সময় 0 হয়ে যাবে। তো এটা যদি 0 হয়ে যায় তার মানে পুরো জিনিসটা 0, তার মানে xy নাই। বৃত্তের সমীকরণে কোনো xy থাকে না। বোঝা গেছে? বৃত্তের সমীকরণে কখনো xy থাকবে না। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখলাম, আমরা যদি এগুলোকে একটু সামারি করি, দেখেন তাহলে বৃত্তের সমীকরণে সোজা কথায় xy যুক্ত কোনো পদ থাকে না। আর x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ সমান হয়। এই কথাটা একটু লিখে নিন খাতায় যে বৃত্তের সমীকরণে x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগ সমান হবে এবং xy যুক্ত কোনো পদ থাকবে না। বৃত্তের ক্ষেত্রে আরকি। হ্যাঁ, বাকিগুলা আমরা বুঝছি। এখন দেখেন এখানে এই ৩ টা জিনিস, একটা জিনিস খেয়াল করছেন? আমি সবসময় ab মাইনাস এইচ স্কয়ার নিচ্ছি। এখন ভাই কেমনে বুঝবো যে আপনি ab কেন নিচ্ছেন? এই দেখেন এই কোণাকুণিতে আপনি ab গুণ করেন, বিয়োগ করে এই কোণাকুণি গুণ করেন। এই যে দেখেন ab বিয়োগ এইচ স্কয়ার আপনি পাই যাবেন। ঠিক আছে? এত কিছু বোঝা লাগবে না। আমরা যতদূর বুঝছি এতদূরই এনাফ। ঠিক আছে? এবার আমরা একটু সামনে যাই, একটু করি দেখি। বলছে প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে এটা কোন ধরনের কনিক? এখন দেখেন ভাই, আমি তো আগে থেকে করছি কয়েকবার। তাই আমি জানি এটা কোন ধরনের কনিক। এটা হচ্ছে একটা পরাবৃত্ত হবে। তারপরে চলেন আমরা চেক করে দেখি। ঠিক আছে? আমরা চেক করে দেখব। আমরা হচ্ছে উপরের সমীকরণের সাথে যদি মিলাই, দেখেন আমরা প্রথমে সবাইকে একপাশে নিয়ে আসবো। ঠিক আছে? দেখেন সবাইকে আমরা প্রথমে একপাশে আনবো। এই যে সবাইকে আমরা প্রথমে একপাশে আনি। y স্কয়ার মাইনাস 4x প্লাস সরি মাইনাস 2 ইকুয়াল 0 আনলাম। আনার পরে এবার আমি কি করব দেখেন তো? 0 ইনটু x স্কয়ার লিখতে পারি? পারি। প্লাস 1 ইনটু y স্কয়ার লিখতে পারি? পারি। প্লাস 2 ইনটু মাইনাস 2x লিখতে পারি? পারি। প্লাস 2 ইনটু 0 ইনটু y লিখতে পারি? পারি। প্লাস 2 ইনটু 0 ইনটু xy লিখতে পারি? পারি। প্লাস মাইনাস 2 ইকুয়াল 0। এখন বলতে পারেন ভাই কেন এভাবে লিখলেন? কারণ এই দেখেন উপরের লাইনের সাথে আমি মিলায়ে লিখছি এটাকে। বুঝছেন? উপরের লাইনের সাথে আমি এটা মিলায়ে লিখছি। দেখেন আমাদের এই সমীকরণে কোনো x স্কয়ার নাই। সো আমি x স্কয়ারের সাথে 0 বসায় দিছি। এই সমীকরণে কোনো xy নাই। তো আমি xy এর সাথে 0 বসায় দিছি। এরকম আরকি। মানে উপরের লাইনের সাথে মিলায়ে আমি এটা লিখছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখেন তো এখান থেকে আমি যদি a এর ভ্যালু বাইর করি, মানে উপরের লাইন আর নিচের লাইন মিলায়ে যদি লিখি, তাহলে a এর ভ্যালু কত ভাই? 0। ভাই b এর ভ্যালু কত? 1। ভাই c এর ভ্যালু কত? -2। ভাই h এর ভ্যালু কত? আগে g এরটা বের করি। ভাই g এর ভ্যালু কত? -2। ভাই f এর ভ্যালু কত? 0। ভাই h এর ভ্যালু কত? 0। হইছে না? আচ্ছা গেল।
এবার আমি ডি এর ভ্যালু বের করব। ডিটারমিনেন্ট কেমনে বের করছিলাম ভাই? প্রথমে কোনাকুনি এবিসি, তারপরে এইচ জি এফ, এইচ জি এফ, ঠিক আছে? তো বসাই দিই, কি করলাম, জি এফ না, এই যে ভাই, চলেন বসাই দিই। এ এর জায়গায় বসাবো 0, বি এর জায়গায় বসাবো কত 1, সি এর জায়গায় বসাবো -2, তারপর হচ্ছে এখানে কত, এইচ এর জায়গায় বসাবো হচ্ছে 0, জে এর জায়গায় বসাবো -2, এখানে বসাবো 0, 0, -2, 0। এই দেখেন আমরা হচ্ছে এখন এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু নির্ণায়ক দিয়ে করতে হবে। এখন যদি কেউ বলেন যে ভাই নির্ণায়কটা একটু করে দেখান, ভাই তাইলে ধরেন যে সত্যি বলতে আপনার এখনো সেকেন্ড ইয়ার পড়ার যোগ্যতা হয় নাই। ঠিক আছে? মানে ধরেন যে ম্যাট্রিক্স নির্ণায়ক না পড়ে কেউ তো সেকেন্ড ইয়ারে আসবে, এটা মানে চিন্তা করাটা অকল্পনীয়। তো নির্ণায়কটা আমি একটু ক্যালকুলেটরে করি। দেখি কত আসে। ওকে। তো এটার ভ্যালু আসলে হচ্ছে -4 লিখে ফেললাম। -4। এখন দেখেন তো এটা কত আসছে? -4 আসছে না? এটা কি 0 এর সমান আসছে? উত্তর হচ্ছে না। ঠিক আছে? তো এখানে আমার মনে হয় একটা স্লাইড লাগবে। অতিরিক্ত একটা স্লাইড আমার লাগতে পারে। কোন স্লাইডে তো আমার রাখে নাই। এখন কি করা যায়? দাঁড়ান। আচ্ছা, তো হইলো। তাহলে আমরা ডি এর ভ্যালু পাইছি কত? -4। এখন এটা যেহেতু -4, তার মানে আমাদের ম্যাথটা এক জোড়া সরলরেখা না, অর্ধ কিছু হবে। তাহলে আমরা এখন কি বের করব? এবি মাইনাস এইচ স্কয়ার বের করব। এই যে এবি মাইনাস এইচ স্কয়ার এটা বের করব। তো এটা চলেন বের করি। এবি এর ভ্যালু কত ভাই? 0, বি এর ভ্যালু কত? 1, এইচ এর ভ্যালু কত? 0। ওকে। এটা কত আসলো? এটা 1 আসছে না 0 আসছে? এটা তো 0 আসছে। 0 আসছে না? এখন আমরা কিন্তু শর্তের সময় বলছিলাম যে কি, যদি এবি মাইনাস এইচ স্কয়ার এর ভ্যালু 0 আসে তাহলে কিন্তু সেটা পরাবৃত্ত। এই যে দেখেন, আমরা কিন্তু একটু আগে বলছি যে এই দেখেন, পরাবৃত্তের পাশে দেখেন লেখা আছে এবি মাইনাস এইচ স্কয়ার ভ্যালু 0 হবে। তাহলে সেটা পরাবৃত্ত। তো দেখেন আমাদের এই ম্যাথটা হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে কি পরাবৃত্ত। অর্থাৎ আমাদের এই যে ইকুয়েশনটা y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 2, এটা একটা পরাবৃত্ত। এখন ভাই, পরীক্ষায় কি এত কাহিনী করে আমরা অ্যান্সার বলব? উত্তর হচ্ছে না। ভাই তাইলে আমরা কেমনে বলবো? উত্তর হচ্ছে, যদি যেকোনো হয় এক্স স্কয়ারের উপর স্কয়ার অথবা ওয়াই এর উপর স্কয়ার, তাহলে সেটা হচ্ছে পরাবৃত্ত হবে। আমি এটা পাশে লিখে দিচ্ছি। এটা আপনারা খুবই সতর্কভাবে লিখে নেন যে পরাবৃত্ত হলে পরাবৃত্ত হলে হয় এক্স এর ঘাত 2 অথবা ওয়াই এর ঘাত 2 হবে। মানে যেকোনো একজনের ঘাত 2 হবে। 2 জনের ঘাত একসাথে 2 হইতে পারবে না। ঠিক আছে? এখন ভাই আসলে কি এটা কি সত্যি কথা বলছেন? উত্তর হচ্ছে না। এটা একটুখানি মিথ্যা কথা হয়ে গেছে। ঠিক আছে? যদি এমসিকিউ তে দেয় তাইলে কিছুই করার নেই, একটু চেক করে দেখা লাগবে। কিন্তু এটা মেক্সিমাম টাইমে এটা ঘটে। কারণ কোন ক্ষেত্রে এটা ঘটে না, তখন এটা আমরা যখন পারফেক্ট ভাবে পরবর্তী পড়বো তখন এটা আমরা একবার দেখে নিব যে কখন ঘটতেছে না। ঠিক আছে? আচ্ছা। তো আপাতত এটা হচ্ছে একটা শর্টকাট। এই যে এইজন্যই বলে আরকি যে শর্টকাট সবসময় কাজে লাগে না। শর্টকাট রাস্তা কখনোই ফলো করা উচিত না। তো একটু আগে ওইটা বলতেছিলাম না যে ওয়ান শট ক্লাস করে আসলে ইন্টার পরীক্ষা দিতে যাওয়া উচিত না। ব্যাপারটা অনেকটা ঐরকম। ঠিক আছে? তো তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে এই সমীকরণটা কিসের? এই সমীকরণটা হচ্ছে একটা পরাবৃত্ত। এই সমীকরণটা তাইলে একটা পরাবৃত্ত। ঠিক আছে? আমি আরেকটা ২ টা করি। এটা করব? এটা আমি দেখে বুঝে গেছি এটা কিসের সমীকরণ বলেন তো? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে? এখন বলতে পারেন, ভাই আপনি কেমনে বুঝছেন এটা বৃত্তের সমীকরণ? উত্তর হচ্ছে আমি ভুল বুঝছি। এটা একটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে? আমার মনে হচ্ছে এটা অধিবৃত্ত। দেখেন আমি এটা প্রেডিক্ট করছি যে এটা কি? একটা অধিবৃত্ত। আমি এটা প্রেডিক্ট করে রাখলাম যে এটা একটা অধিবৃত্ত। ঠিক আছে? এটা প্রেডিক্ট করে রাখলাম আপাতত আগে থেকে। পরে দেখা যাক আসলে অধিবৃত্ত আসে কিনা। তো চলেন আমরা শুরু করি সলভ করা। দেখেন আমরা কি করব তাহলে, প্রথমে -1 ইনটু এক্স স্কয়ার। এখন ভাই প্রথমে কেন মাইনাস লিখলেন? ওই যে উপরের লাইনের সাথে মিলানোর জন্য। প্লাস 1 ইনটু ওয়াই স্কয়ার। তারপরে প্লাস 2 ইনটু 3 ইনটু এক্স, প্লাস 2 ইনটু -2 ইনটু ওয়াই, প্লাস 2 ইনটু 0 ইনটু এক্স ওয়াই,
-2 = 0। দেখেন আমি উপরের লাইনের সাথে মিলায় নিচের লাইনটাকে লিখছি। ঠিক আছে? তাহলে আমাদের a এর ভ্যালু কত ভাই? a = হচ্ছে -1, b = হচ্ছে শুধু 1, c = হচ্ছে -2, তারপরে g = হচ্ছে 3, f = হচ্ছে -2 and h = হচ্ছে 0। ঠিক আছে? তাহলে আমরা চলেন এবার d এর ভ্যালু বের করে ফেলি, মানে ডিটারমিনেন্ট বের করে ফেলি। ডিটারমিনেন্ট কেমনে বের করব? -1, তার পাশে h এর ভ্যালু, তার পাশে হচ্ছে g এর ভ্যালু। ঠিক আছে? এই হচ্ছে h এর ভ্যালু, g এর ভ্যালু। তারপর হচ্ছে এখানে b এর ভ্যালু হচ্ছে 1। আপনারা কিন্তু এগুলো পারা উচিত। ঠিক আছে? এইটুক কিন্তু পারা উচিত। এটুক আমি এক্সপেক্ট করতে পারি আপনাদের কাছ থেকে। ঠিক আছে? আচ্ছা। তাহলে d এর ভ্যালু আমরা এখানে বের করলাম। এরপর আমরা কি করা যায় পাশে? কি বসাবো জানি? f এর ভ্যালু। আচ্ছা, f এর ভ্যালু হচ্ছে -2, তাই না? -2, -2 আর c আছে -2। এই যে বসাইলাম। d এর ভ্যালু বসাইলাম। এখন আমরা d এর ভ্যালুটা আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। আপনারা ম্যানুয়ালি করতে পারেন চাইলে। ঠিক আছে? আচ্ছা, তো ওপেন। হচ্ছে -1, 0, 3, 0, 1, -2, 3, -2, -2। এটা আসছে -3। ঠিক আছে? এটা -3 আসছে আমার। এই যে -3 আসলো। এখন -3 যেহেতু আসছে, তার মানে আমাদেরকে এখন ওই যে ab² মাইনাস এইচ সরি ab মাইনাস h স্কয়ার এর ভ্যালুটা হিসাব করতে হবে। চলেন, a এর ভ্যালু হচ্ছে -1, b এর ভ্যালু হচ্ছে শুধু 1 আর মাইনাস h এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা থাকলো -1। দেখেন তো ভাই, -1 কখন হওয়ার কথা ছিল? দেখেন এটা কিন্তু 0 থেকে কি ছোট না? দেখেন আমরা একটু আগেই পড়ছিলাম 0 থেকে ছোট যখন হবে তখন কে আসবে? তখন আসবে অধিবৃত্ত। দেখছেন? 0 থেকে যখনই ছোট আসছে তখন কে আসছে? অধিবৃত্ত আসছে। এই যে দেখেন, এটা কি 0 থেকে ছোট না? তো এটা অধিবৃত্ত। আসলে এটা অধিবৃত্ত। ঠিক আছে? তাহলে দেখেন, ১ম এ আমি যেটা প্রেডিক্ট করছিলাম সেটা হইছে। এখন আপনি বলতে পারেন যে, "ভাই আপনি কেমনে প্রেডিক্ট করেছেন সেটাও আমাকে একটু শিখাইয়া দেন।" চলেন শিখাই দিই। কেমনে প্রেডিক্ট করলাম? পাশে লিখে দিই। যে দেখেন, x² এবং y² এর সহগ, আ সহগ বললে ভুল হবে। এদের চিহ্ন ভিন্ন, এটা বলতে পারি। এদের চিহ্ন ভিন্ন, চিহ্ন ভিন্ন। ঠিক আছে? সহগ একই হতেও পারে, নাও হতে পারে। এটা কিন্তু শর্টকাট। আমি আগেই বলছি শর্টকাট সবসময় ইউজ করা যাবে না। তবে অধিবৃত্তটা মোটামুটি সবসময় ইউজ করা যায়। ঠিক আছে? অধিবৃত্তটা মোটামুটি সবসময় ইউজ করা যায়। সবসময় ইউজ করা যায় উচিত না হচ্ছে পরবৃত্তটা। পরবৃত্ত গ্যাঞ্জাম করে মাঝে মধ্যে। কেন গ্যাঞ্জাম করে ওইটা আমরা দেখব। মোটামুটি সবাই গ্যাঞ্জাম করে, ঠিক আছে? কিন্তু পরবৃত্ত একটু বেশি গ্যাঞ্জাম করে। যাই হোক, পরে দেখে নিব। তাহলে কি বললাম? আমি দেখে কেমনে বুঝছি যে x² এবং y² এর চিহ্ন ভিন্ন, সহগ একই হতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো এটা গেল অধিবৃত্ত, 2nd টা গেল। এইভাবে আপনারা পরেরটা করতে পারবেন? পরেরটা বলেন তো কি হবে? এটা কি দেখে বলতে পারবেন? পরেরটা উপবৃত্ত হবে। ঠিক আছে? আমার ধারণা হচ্ছে এটা একটা উপবৃত্ত। ঠিক আছে? এটা হচ্ছে আমার ধারণা। তো এটা আর আমি কোনো কাবজাব না করে এটা আমি সরাসরি Google এ গিয়ে একটু চেক করে আসি এটা আসলে উপবৃত্ত হয় কিনা। ঠিক আছে? চলেন। 4x² প্লাস 3y² প্লাস 2xy প্লাস x প্লাস y প্লাস 4 = 0। কিরে, এটা কিছুই দেখাচ্ছে না কেন? 4x² প্লাস 3y² প্লাস 2xy প্লাস x প্লাস y প্লাস 4 = 0। এটা কোন সমীকরণে দেখাচ্ছে না। কাহিনী কি? এটা কোন সমীকরণ দেখাচ্ছে না। আচ্ছা, এটা আমার গ্রাফ পেপারে কোন সমীকরণে দেখায় নাই। তাহলে চলেন এটা করে ফেলি। দেখি। একবার করে তারপর চেক করে দেখি এটা কি আসে আসলে। আচ্ছা। তো আমরা ১ম এ ভেঙে ফেলি। ওইটা সুন্দর, মানে ওইটার মতো করে। তাহলে 4 x² প্লাস 3 y² প্লাস, হচ্ছে 2gx এর সাথে সাজাবো, তাই না? তো 2gx হচ্ছে 2 ½
এক্স প্লাস 2 ইন্টু হাফ ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু 1 ইন্টু এক্স ওয়াই প্লাস 4 ইকুয়াল 0 সাজাইলাম। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। তারপর হচ্ছে জি এর ভ্যালু হচ্ছে হাফ, এফ এর ভ্যালু হচ্ছে হাফ, এইচ এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে সাজাইলাম। তাহলে এখান থেকে ডিটারমিনেন্ট আমি আর লিখতেছি না, আমি একেবারে ডাইরেক্ট বসাই দিই। আসলে ডাইরেক্ট বসানো রিক্স হয়ে যাবে, দরকার নেই এত রিক্সের। তাহলে এটা কত 4 3 4। তারপর এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 1, জি এর ভ্যালু হচ্ছে হাফ, এফ এর ভ্যালু হাফ, 1 হাফ অ্যান্ড হাফ, ঠিক আছে। দেখি ভ্যালুটা কত আসে, আপনারা এটা নিজেরা করেন, নিজেরা করলে ভালো, ঠিক আছে। এটা কত আসলো 4 1 হাফ 1 3 হাফ 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 4 হইল। এটার ভ্যালুটা আসছে 171/4। এত বেশি আসলো কেন, 171/4 আসছে এটা, ঠিক আছে। তো এটা কত, শূন্য থেকে বড় না? এটা যেহেতু শূন্য থেকে বড়, আমি প্রথমে কি বলছিলাম, এটা একটা উপবৃত্ত তাই না? এটা 171 শূন্য থেকে বড়। এখন আপনি যদি একটু আগের লাইনে যান, এক মিনিট এক মিনিট এক মিনিট, ডিটারমিনেন্টের ভ্যালুর উপর তো আমরা নির্ভর করতে পারি না। এটা হচ্ছে নট ইকুয়াল 0, সরি 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 সরি, এটা শূন্য থেকে বড় বলতে লাভ নাই, এটা হচ্ছে নট ইকুয়াল 0। এটা যেহেতু নট ইকুয়াল 0 আসছে, তার মানে আমরা এখন ওই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার ওইটা বের করবো একবার, এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করবো। তাহলে এ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস এইচ এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা কত আসে, এটা হচ্ছে 12 বিয়োগ 1 মানে 11। দেখেন 11 কে শূন্য থেকে বড় না? তো আমরা একটু আগে ওইটাই বলছিলাম যে যদি শূন্য থেকে বড় হয় তাহলে কিন্তু সেটা উপবৃত্ত হবে। এই যে দেখেন এটা লেখা আছে যে যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার ভ্যালুটা শূন্য থেকে বড় হয় তাহলে সেটা একটা উপবৃত্ত হবে, ঠিক আছে। তো গেল এটা, তাহলে আমরা বুঝলাম। তাহলে এখন দেখেন বাকিগুলো আপনারা একটু কষ্ট করে এসডব্লিউ করতে পারবেন না, ঠিক আছে। এটা আপনাদের এসডব্লিউ, এটা কি হবে আমি জানি না। এটা খুব সম্ভবত, আমি বলি এটা দেখে বলি, এটা হচ্ছে যেহেতু এক্স ওয়াই আছে, বৃত্ত হলে কিন্তু এক্স ওয়াই থাকবে না, ঠিক আছে। আবার এটা উপবৃত্ত, ঠিক আছে। আমার মনে হচ্ছে এটা উপবৃত্ত, আমি শিওরলি বলতে পারতেছি না, ঠিক আছে। মোটামুটি একটু বড় হলে আর শিওরলি বলার অপশন থাকে না, ঠিক আছে। তো চেক করে দেখতে হবে আর কি আসে না আসে, ঠিক আছে। এটা আপনারা চেক করে দেখবেন কি আসে, চেক করে আমার কমেন্টে জানেন, তারপর আমি বলবো যে আসলে। আর একটু যদি চালাক হয়ে থাকেন তাহলে এই ইকুয়েশনটাকে নিয়ে ডেসমোজে গিয়ে বসাই দিলে এটা আসল চেহারা চলে আসবে। পরেরটা, পরেরটা দেখেন তো, পরেরটা কি বলতে পারবেন, মানে কি কোনটা, এটা পারবেন? আমি একটা আগে বলছিলাম, এটা একটু হিন্ট দিয়েছিলাম, এটা হবে কি পরাবৃত্ত। এটা হচ্ছে পরাবৃত্ত কেন? কারণ দেখেন যেকোনো একটার উপর স্কোয়ার হয়, এক্স এর উপর স্কোয়ার থাকবে না ওয়াই এর উপর স্কোয়ার থাকবে। এটা কোনটা, সেকেন্ডটা, সেকেন্ড হচ্ছে কি সরল রেখা, সরল রেখা। আর তারপর একটা কোনটা, এটা হচ্ছে উপবৃত্ত। এখন বলতে পারেন ভাই কেমনে বুঝলেন এটা উপবৃত্ত? দেখেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন হলেও তাদের চিহ্ন এক, ঠিক আছে। তাহলে উপবৃত্ত হওয়ার একটা নোট লিখে রাখেন যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের চিহ্ন একই হওয়া লাগবে, চিহ্ন একই। আর সহগ আলাদা হলেও সমস্যা নাই, সহগ একই অথবা আলাদা, ঠিক আছে। একটু আগে একটা জিনিস খেয়াল মনে আছে কিনা আমি জানি না, একটু আগে আমি একটা জিনিস বলছিলাম, এই যে দেখেন একটু আগে একদম এই যে এখানে দেখেন, এই যে যখন অধিবৃত্ত বলছিলাম তখন কি বলছিলাম, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের চিহ্ন ভিন্ন, সহগ একই হতে পারে নাও হইতে পারে। তাহলে দেখেন এক্স অধিবৃত্তের সময় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন, কিন্তু উপবৃত্তের সময় কি বলছি, উপবৃত্তের সময় হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ একই, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক পার্থক্য, ঠিক আছে। আচ্ছা গেল। তো এরপরে আমরা এবারটা কিন্তু আপনারা পারবেন। এটা কি হবে, এটা কি হবে আল্লাহ জানে। হিসাব করে দেখেন এটা কি হবে, তারপর আমরা জানেন, তারপর আমি জানাই দিব, ওকে। লম্বা কাহিনী, এটা খুব সম্ভবত না, বৃত্ত তো সম্ভব না, বৃত্ত হলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হওয়া লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আপনাদের এসডব্লিউ, এই একটা এসডব্লিউ, তারপর এখানে একটা এসডব্লিউ, এই আছে আর কি, যা ক্লাসে দেখাচ্ছে এগুলাই, ঠিক আছে। তো এরপরে আমাদের তাহলে আর কিছু বাকি আছে? উত্তর হচ্ছে না, আমাদের আর কিছুই বাকি নেই, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের পরাবৃত্ত সরে যাবে, পরাবৃত্ত আমরা আজকে করবো না, আমরা নেক্সট দিন করবো পরাবৃত্ত, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে আরেকটা এসডব্লিউ দেবো, এই অঙ্কগুলো তো এসডব্লিউ দিলাম, আরেকটা ছোট্ট একটা এসডব্লিউ দিব, সেটা হচ্ছে এসডব্লিউ হচ্ছে লম্বরেখার দূরত্ব নির্ণয় দেখে আসা, লম্বরেখার দূরত্ব
নির্ণয় কিভাবে করতে হয়। এটা হচ্ছে সরলরেখা 3F এর একটা কনসেপ্ট। 3F এর ছোট্ট একটা কনসেপ্ট, লম্ব রেখার দূরত্ব নির্ণয়। এই কনসেপ্টটা আমাদের নেক্সট দিন কাজে লাগবে। ঠিক আছে? তা এইটা একটু কষ্ট করে দেখে নিবেন 3F থেকে। এদের ভিডিও আপনারা যদি জানেন তো ভালো, না জানলে আমি একটা ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে কোনো জায়গায় দিয়ে দিব। নিজ দায়িত্বে ওখান থেকে দেখে নেন, তাইলেই হবে। ঠিক আছে? এই কনসেপ্টটা লাগবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি পড়লাম? এটা যদি আমি একটু সামারি করি, দেখেন আমি এই জিনিসটাকে একটু উঠাই দিই। এই জিনিসটাকে আমি একটু উঠাই দিয়ে এটা একটু সাইডে রেখে আমরা যদি একটু আজকে কি পড়লাম সেটা যদি একটু সামারি পড়ি। এই সামারিটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলতেছি? আপনি কি করতেছেন, কেন করতেছেন এটা যদি না বুঝেন তাহলে তো হইল না। ১ম এ আমরা পড়ছিলাম সঞ্চারপথের সমীকরণ, মানে যেকোনো সমীকরণ। মানে পরামিতি থেকে সমীকরণ নির্ণয়, সোজা কথা। ওটা কার সমীকরণ হবে সেটা কিন্তু জানতাম না। পরামিতি হতে সমীকরণ। ঠিক আছে? এটুকু আমরা পড়ছি ১ম এ। তারপরে আমরা পড়ছিলাম কি? যে কনিক্সের সংজ্ঞা, মানে কত রকম কনিক্স আছে সেই কনিক্সের সংজ্ঞা। ঠিক আছে? সংজ্ঞা আর সমীকরণও দেখছি আমরা। কনিক্সের সমীকরণ থেকে পরিচয় কেমনে বাইর করা যায় ওইগুলা। আর মাঝখান দিয়ে একটা জিনিস দেখছি যে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই। এই ৩ টা জিনিস আমরা দেখছি। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আজকে আমরা শুধু কনিক্সের পরিচয়গুলা দেখছি। মানে কখন অধিবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন পরাবৃত্ত হবে। পরাবৃত্ত হইলে ওর উৎকেন্দ্রিকতা কত হবে, অধিবৃত্ত হইলে উৎকেন্দ্রিকতা কত হবে, উপবৃত্ত হইলে উৎকেন্দ্রিকতা কত হবে। ঠিক আছে? আর একদম ১ম দিকে আমি কিন্তু কয়েকটা বিদঘুটে টাইপের অঙ্ক করছিলাম। সঞ্চারপথের সমীকরণ, বুজং-বাজং বহুত কিছু। এই যে একদম ১ম দিকে এই যে এগুলা। ঠিক আছে? এই যে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, এটা করো, সেটা করো। এগুলো কিন্তু প্রত্যেকটাই উত্তরে কিন্তু অধিবৃত্ত আসছিল, নাইলে পরাবৃত্ত আসছিল, নাইলে উপবৃত্ত আসছিল। তো এগুলো আমরা সামনে দেখব। তাহলে এইটা হচ্ছে আপনাদের কাজ, আজকের কাজ। আমি বেশি কিছু না, আমি বলি। আপ আজকে যে অঙ্কগুলো করছি এগুলো আপনারা একবার করবেন খাতায়। মানে ক্লাসের সাথে তো করছেন। ক্লাস দেখতে তো লিখছেন, তাই না? আবার করবেন। মানে আবার হচ্ছে কি, এবার হচ্ছে না দেখে করার চেষ্টা করবেন। দেখে করলে যে খুব একটা ক্ষতিস তা না। কিন্তু না দেখে করার চেষ্টা করবেন। আর তারপরে কি? তারপর আমরা কি পড়লাম? তারপর হচ্ছে এই যে কনিক্সের এই যে এখান থেকে টুকটাক উৎকেন্দ্রিক কথা পড়ছি। এগুলো সব যে আপনি ১ম এ ক্লাসে তো আপনি দেখে লিখছেন। আর এখন বাসায় না দেখে করার চেষ্টা করবেন। না দেখে করতে পারলে ভালো। দেখে করলে খুব একটা ক্ষতি নেই। ঠিক আছে? আচ্ছা। আর এরপরে হচ্ছে আমরা সামারিতে আমরা এগুলা দেখলাম। এই শর্টকাট গুলো একটু মনে রাখবেন। এই যে উপবৃত্ত আমরা কিভাবে চোখের দেখে চিনে যাব যে উপবৃত্ত কখন হবে। তারপর চোখের দেখে কিভাবে চিনে যাব যে অধিবৃত্ত কখন হবে। চোখের দেখে কিভাবে বুঝে যাব যে পরাবৃত্ত কখন হবে। এগুলো সব আমি লিখে দিছি আনাচে-কানাচে। এগুলো আপনারা একটু দেখে নিবেন। আর নেক্সট দিন একটু কষ্ট করে এই যে লম্বরেখার দূরত্ব নির্ণয়, এটা আপনারা একটু দেখে আসবেন। এই যে লম্বরেখার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু দেখে আসবেন কষ্ট করে। ছোট্ট একটা কনসেপ্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য। সরলরেখা তো মানে পিক পয়েন্টের একটা টপিক। ঠিক আছে? আচ্ছা। তো এই গেল হচ্ছে আমাদের আজকের কাহিনী, এখানে শেষ। তো একটা কথা বলি, দেখেন কনিক্সের ১ম ক্লাসটা মাত্র করলাম আমরা। আমরা এখনো পরবর্তীতে হাতও দিইনি। পরবর্তীত আমাদের মোটামুটি ২ টা ক্লাস লাগবে, আমি ধরে রাখছি। ২ টা ক্লাস আমরা শেষ করব ইনশাআল্লাহ এবং ভালোভাবে মোটামুটি সব অঙ্ক করব। মোটামুটি সব ধরনের অঙ্ক করব আমরা। ঠিক আছে? এখন বলতেন ভাই চ্যাপ্টারটা তো এমনিতেই অন্যের কাছ থেকে শুনছি কঠিন। আবার আপনি যা ১ম এই যে শুরু করছেন সঞ্চারপথ, তারপরে এই সেই উৎকেন্দ্রিকতা, এত কঠিন নাম, এটা তো আরো কঠিন লাগতেছে। উত্তর হচ্ছে আমি একটা কথা বলি, দেখেন আমার একটা স্টুডেন্ট ছিল। এইচএসসি দিছে ২০২৪ এ। মানে চরম লেভেলের গাধা স্টুডেন্ট যদি থাকে, তাইলে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সে। ঠিক আছে? তার নাম বললে খুব একটা গুনাহ হবে না। গিবত তো করতেছি না। তো দেখেন ও হচ্ছে মানে পড়ালেখার লেভেল যদি বলি তো মিডল টার্মও পারে না। কোনাকুনি গুণও খুব একটা পারে না। ডান থেকে যে বামে গেলে মাইনাস প্লাস হয়ে যায় এগুলোও জানে না। এরকম আরকি। ঠিক আছে? তো ২০২৩ এর ডিসেম্বর থেকে ২০২৪ এর জানুয়ারি আরকি। ঠিক আছে? এই ২ মাস মানে ২০২৩ এর ডিসেম্বর আর ২০২৪ এর জানুয়ারি। এই ২ মাস ওকে আমি শুধু কনিক্সে পড়াইছি। কারণ ওই সময় ওর কলেজও বন্ধ ছিল। আবার আমার কলেজও বন্ধ ছিল। তো আমি ভোরবেলা যাইতাম। ওর বাসা কিন্তু অনেক দূরে, হ্যাঁ? চকবাজারের ভিতরের দিকে ওর বাসা। তো ভোরবেলা যাইতাম আমি। শীতকালে ভোরবেলা ৭ টার সময় যাইতাম। আমি এটা বলছিলাম, "ভাই আমার বাসা থেকে আপনার বাসা অনেক দূরে। আমি একটু তাড়াতাড়ি আসবো। তাহলে রাস্তায় জ্যাম হবে না।" এইসব বুজুং-বাজুং দিয়ে সকালবেলা পড়াইতাম। এখন সকালবেলা আমি যখন যাইতাম সাইকেলে আমার মোটামুটি ঠিকঠাক লাগতো। কারণ ঠান্ডা হইলে আমার কিন্তু ঠান্ডা লাগতো না। কারণ আমি যেহেতু সাইকেল চালায় গেছি আমার কিন্তু একটু গরম লাগতো। ঠিক আছে? আমার ভালোই লাগতো আবহাওয়াটা। কিন্তু ওর একদম ঠান্ডায় জমে যাইত। ভোর ৭ টার সময়, শীতকালের ভোর ৭ টা, গত বছর তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছিল। আর ওদের বাসা আবার নিচতলায় ছিল। তো ঠান্ডা সব দিক দিয়ে ওরে একদম শেষ। তো ওই ঠান্ডার ভিতরে এমনও দিন গেছে পুরা ১-১.৫ ঘন্টায় শুধু একটা অঙ্ক করছি আমরা কনিক্স থেকে। বুঝছেন? ওই যে ১ম এ বলছিলাম না যে কনিক্সের পরে আমি ধরেন যে আমি আপনাকে একটা মানুষের চেহারা বলে দিব। আপনি হচ্ছে ওই চেহারা দেখে একটা মানুষের ছবি আঁকবেন। সরি, আমি আপনাকে বিভিন্ন বৈশিষ্ট্য বলে দিব যে মানুষটার নাক কেমন, চোখ কেমন, ভ্রু কেমন, চুল কেমন, হাইট কেমন, এগুলো বলে দিব। আপনি মানুষটার চেহারা আঁকবেন। এই কাজই করছিলাম। একটা পরাবৃত্তর জিনিসপত্র দিয়ে দিতাম। এবার একটা হচ্ছে পরাবৃত্ত আমরা বানাইতাম। তো এই অঙ্ক করতে একজন স্টুডেন্টের মানে মানে ভালো স্টুডেন্ট যদি হয় তাহলে তার ৫ মিনিট থেকে ১০ মিনিট লাগবে। এর বেশিক্ষণ লাগবে না। কিন্তু ওর এটা করতে ধরেন যে ১ ঘন্টা লাগিয়ে যেত। আমিও আস্তে আস্তে বুঝাইতাম। এই করে ১-১.৫ ঘন্টায় শুধু একটা অঙ্ক করত। ঠিক আছে? এরপরে ১-১.৫ মাস পরে দেখা গেল যে
পুরা চ্যাপ্টার মানে পুরা কনিক্স ওর একদম নখদর্পণে। ও কিন্তু সরলরেখা পারে না, ও কিন্তু ম্যাট্রিক্স নির্ণয়ও পারে না। কিন্তু ও কনিক্স পুরাটা পারে। ইভেন আমার যে অন্যান্য যে ভালো স্টুডেন্ট যারা ছিল তাদের থেকে কনিক্স ও আরো বেশি পারত। কারণ ও সময় দিয়ে পড়ছে, এগুলো ধৈর্য ধরে পড়ছে, ওরও কোনো প্রেশার ছিল না, আরামসে পড়ছে। ওর তাহলে কনিক্সটা কিন্তু আরামসে শেষ হয়ে গেছে, ঠান্ডা মাথায় পড়তে পারছে, আরামসে এখন কনিক্স ওর একদম নখদর্পণে এবং কনিক্স কখনোই ভুলে না। এবার দেখেন, ও কিন্তু ম্যাট্রিক্স নির্ণয় তখনও পারে না। কনিক্সে পরে আমি ওকে যে চ্যাপ্টার পড়েছিলাম সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে কিন্তু আমি ত্রিকোণমিতিও পড়াই নাই, ম্যাট্রিক্স নির্ণয়ও পড়াই নাই। কিন্তু কনিক্সে পরে যখন আমি ডিফারেন্সিয়েশন পড়েছি, ডিফারেন্সিয়েশন শেষ করতে আমার কতদিন লাগছিল জানেন? খুব বেশি হলে 10 দিন নাকি 12 দিন লাগছিল ডিফারেন্সিয়েশন শেষ করতে। কারণ ও যখন কনিক্সের মতো একটা বড় চ্যাপ্টার শেষ করে ফেলছে, তখন ওর আত্মবিশ্বাস হয়ে গেছিল একদম পিক পয়েন্টে। আর এরপরে হচ্ছে ও ডিফারেন্সিয়েশন শেষ করে ফেলছে ম্যাট্রিক্স নির্ণয়ের আগে। তো আপনি একটু ইমাজিন করেন যে ইন্টারের একটা স্টুডেন্ট, ও হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় বাদ দিয়ে ডিফারেন্সিয়েশন আগে শেষ করছে। ঠিক আছে? এটা খুবই রেয়ার একটা জিনিস, হ্যাঁ? কিন্তু ও শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে পারছিল যে কনিক্স যেহেতু পারছে, ডিফারেন্সিয়েশন কোনো ব্যাপারই না। এরকম আরকি। কিন্তু ডিফারেন্সিয়েশন কিন্তু মোটামুটি ব্যাপার আরকি। ঠিক আছে? তো আত্মবিশ্বাস এরকম একটা জিনিস। আর সময় দেওয়া লাগবে মোটামুটি, যে আমি ৬ ঘন্টায় শেষ করে ফেলবো। এই টেনডেন্সি রাখলে হবে না। ক্লাস যদি হয় ১০ ঘন্টার, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে বাসায় আরো ২০ ঘন্টা পড়া লাগবে ওই জিনিসটা। ঠিক আছে? এটা শুরুতে বুঝবেন না, সময় গেলে বুঝবেন। ঠিক আছে? তো ক্লাস ১০ ঘন্টার আপনি ওইটা 2x স্পিডে মেরে দিয়ে ৫ ঘন্টায় শেষ করবেন। বাকি ৫ ঘন্টা আপনি চিল করবেন, অন্য একটা ক্লাস করবেন, কাজ হবে না। ১০ ঘন্টার ক্লাস যদি আপনি ১৫ ঘন্টা করেন আস্তে, আস্তে বুঝে, তাইলে যে আপনার কাজ হবে। ঠিক আছে? তো আজকের পড়াটুকু রিভাইজ দেন। এগুলো আবার খাতায় লিখবেন। তারপরে আমরা নেক্সট ক্লাসে যাব পরবর্তীতে। পরবর্তীতে আমরা শেষ করব ২ দিনে, উপবৃত্তি ১ দিনে, অধিবৃত্তি ১ দিনে। মোটামুটি আর ৪ দিন। তাহলে কনিক্সের মতো একটা ক্লাস আমরা ৫ দিনে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে? ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।